যেটা বলতেছিলাম, আমরা যখন হচ্ছে আম, এই যে কোশ্চেন অ্যান্সারটা করব, আমি এটা পড়তেছি এখন, হ্যাঁ, এই জিনিসটা পড়তেছি এখন। পড়ার সময় আমার ধরেন যে একটা জিনিস মনে হলো যে এই সেন্টেন্সটা আমার জন্য ইম্পর্টেন্ট, মেবি আমার আমার কোনো অ্যান্সার করার জন্য আর কি, বা মনে হলো এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমি এটাকে যেখানে হাইলাইট থাকছে দেখছেন, হাইলাইট করে ফেলবো। এটা অবশ্যই করব। আমার যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে, বা এই যে কোশ্চেনের মধ্যে আমার কাছে বিল্ড 100 এটাকে আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটাকে হাইলাইট করে ফেলবো। এটাকে আমার মনে হচ্ছে আমার ইম্পর্টেন্ট, হাইলাইট করে ফেলবো। তো এই হাইলাইটটা আপনি মেইন এক্সামে করতে পারবেন, এন্ড ইউ শুড ডু ইট। কারণ আপনি যখন এই কোশ্চেনগুলো পড়বেন, আপনার অবশ্যই ইম্পর্টেন্ট সেন্টেন্স বা ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে হাইলাইট করে রাখতে হবে, যাতে করে আপনার কোনো কারণে বাই মিস্টেক ভুলে না যান। তো আমি এখানে অ্যান্সার সবগুলো করতেছি, অ্যান্সার ট্রু ফলস নট গিভেন করতেছি আমি। আমি জাস্ট আপাতত র্যান্ডমাইজ করে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। এগুলো আমি অ্যান্সার করতেছি, করার পরে আমি নেক্সটে চলে যাব। ওইটা যখন শেষ, এটা যখন শেষ, আমার নেক্সটে চলে গেলাম। যাওয়ার পরে আমার মনে হলো যে আপনার টোটাল কতটা কোশ্চেন এখানে আছে, 13টা কোশ্চেন, এই 13 নম্বর কোশ্চেন। এরপর নেক্সটে চলে গেলাম। আমার মনে হলো যে আমার 2 নম্বর কোশ্চেনটা একটু চেঞ্জ করা দরকার। আমি সবকিছু শেষ করে 2 নম্বর কোশ্চেনে আসলাম, মানে আমার এক্সাম শেষ। এখন আমার 2 মিনিট হাতে আছে, আমার মনে হচ্ছে 2 নম্বর কোশ্চেনে আমার একটু প্রবলেম ছিল। তো আমি কি করবো, সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাকে যেতে 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 2 নম্বর কোশ্চেন এটা যাব, যে আমার মনে হচ্ছে না এটা তো এরকম না, এটা হচ্ছে ভুল হওয়ার কথা ছিল। আমি রিভাইজ করে সবগুলো ভাবে চেঞ্জ করবো। তারপর হচ্ছে আমার 7 নম্বর কোশ্চেনে প্রবলেম ছিল। 7 নম্বর কোশ্চেন, এই তো আমার মনে হচ্ছে এটা ট্রু হবে। আপনার এক্সাম শেষ, মানে টোটাল রিডিং শেষ, এখনো 2-4 মিনিট হাতে আছে, আপনি রিভাইজ করতেছেন। আপনি সবকিছু করার পরে আপনার এখানে টাইম হচ্ছে আপনার 60 মিনিট শেষ হয়ে যাচ্ছে প্রায়, আপনি দিয়ে দিবেন সাবমিট। এইটা কিন্তু তখন আসবে না, আপনি সাবমিট দিলে সরাসরি সাবমিট হয়ে যাবে মেইন অ্যানালিসে। তো এটা হচ্ছে এখানে আপনার প্র্যাকটিসের জন্য যেটা, সেটাতে আর কি। এই যে রিভিউ স্কোর, আমাদের স্কোর যেহেতু অ্যান্সার করে নেই সব টু, আপনার এটা দেখবেন এটা 40-র মধ্যে কতটুকু আপনার আসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর কতটুকু টাইম স্পেন্ড করলেন সেইটা। আর হচ্ছে এই যে টেক্সটটা আমরা করলাম, এই টেক্সটটা কতটা কঠিন ছিল এটা বুঝবো কিভাবে, এ পাশে দেখেন 9999, অনেকে এটাতে 9 পেয়েছে, এবং 15 মিনিটে অ্যান্সার করছে, যারা সবচেয়ে ভালো, যেমন ইন্ডিয়ানে কেউ একজন, বাংলাদেশে একজন, এগুলো সামহার চায়না মনে হয়। এরা কিন্তু দেখা যাচ্ছে 15 মিনিট এভারেজ সবাই 9 পাইছে। সো ডেফিনেটলি এই টেক্সটটা 9 পাওয়ার মতোই ছিল আমার, মানে 40 আউট অফ 40 হওয়ার কথা ছিল। হুম, মানে একটু স্টাডি করলে আমি হয়তো 40 আউট অফ 40 পাওয়ার দরকার ছিল। সবাই এখানে 999 পাইছে, 9 আউট অফ 9। তো আমরা হচ্ছে এভাবে এখানে প্র্যাকটিস করব, এই এই লিঙ্কটাতে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জাস্ট এটা একটা দেখানো, যেহেতু অ্যান্সার স্ক্রিপ্ট আপনাদের হাতে আর নাই, এখন আপনারা হচ্ছে সরাসরি লাইক অনলাইনে অ্যান্সার করতে হবে। ওকে, এখন যদি আমরা একটু আইএলটিএস এর ব্যাপারটা চিন্তা করি, যে রাইট রিডিংটা প্যাসেজটা কোত্থেকে আসে, এটা আমরা অনেক সময় এরকম একটা চিন্তা করে থাকি যে আইএলটিএস রিডিংটা পড়েই পাশ করে যাব, বা পড়ে পাশ তো ডেফিনেটলি হবে, আইএলটিএস এটা তো পাশ ফেলে ইস্যু নাই, পরেই হচ্ছে আমরা মার্ক তুলে ফেলবো। কিন্তু 3টা ভাগ আছে। আপনার প্যাসেজ ওয়ানটা সবসময় হচ্ছে ফ্যাকচুয়াল থেকে আসে, ফ্যাক্ট, যেটা সত্য অথবা কোনো কিছু ডেসক্রাইব করবে। এখানে কিন্তু আপনার লাইক এই ফ্যাকচুয়াল হওয়ার কারণে হয় কি, আপনার কোশ্চেন গুলো একদম ফিক্স থাকে, আপনাকে অনেক চিন্তা করতে হবে না যে প্যাসেজ ওয়ানে আপনাকে এইটা হলে এরকম হতো, ওরকম হলে ওরকম হতো, এত অ্যাডভান্স চিন্তা করা লাগবে না। এখানে একদম মানে পিন পয়েন্ট অ্যান্সার থেকে নর্মালি ফ্যাকচুয়াল এবং ডেসক্রিপটিভ, যে আপনার এত সালে এই যুদ্ধ হয়েছে, এত সালে এত হয়েছে, এত টেম্পারেচারে আইস আইস মেল্ট হয়ে যাচ্ছে, এরকম ফ্যাকচুয়াল ঘটনা থাকে সায়েন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট থেকে। এটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার একটু লজিক্যাল টাইপের থাকে, ডিসকার্সিভ অথবা লজিক্যাল টাইপের থাকে। এবং এই ক্ষেত্রে যেটা হয়,
মানে যদি আমি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, হিস্ট্রি থাকে। আগের হিস্ট্রি, কিভাবে একটা জিনিস তৈরি হলো, কোথায় কাকে কি যুদ্ধ করলো, তারপর হচ্ছে আপনার আম, আপনাকে লজিক খাটাতে হবে এখানে কিছুটা। যে আপনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি থেকে যে আয়রন কিভাবে ইনভেনশন হলো, তারপর হচ্ছে আপনার নীল কিভাবে ইনভেনশন হলো, ইন্ডিগো যেটা। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে প্যাসেজ টু তে থাকে। আর এখানে আপনাকে একটু লজিক্যালি লাগাতে হয়। আর প্যাসেজ থ্রি যেটা, সেটা একটু ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে এখানে আপনার সরাসরি সাইকোলজি ঢুকে যায়, ফিলোসফি ঢুকে যায়, যার কারণে আপনাকে অ্যাবস্ট্রাক্ট থিমটাকে বের করতে হয়, যেটা এখানে লেখা নাই, কিন্তু আপনি চিন্তা করে ওটার অ্যাবস্ট্রাক্ট থিংটাকে বের করতে হয়। যেমন হচ্ছে একটা এসে ধরেন, বা একটা প্যাসেজ আর কি, প্যাসেজ থ্রি লেখা হচ্ছে আপনার ধরেন যে এরকম একটা বার্ড অনেক আগে পাওয়া গেছিল। ওই বার্ডটা আপনার হচ্ছে অর্শিপ করতো একটা গ্রুপ অফ পিপল, এবং তারা এটাকে এরকম মনে করতো, গড মনে করতো, এটা সেটা অনেক কিছু মনে করতো। সো এই টেক্সটটা অ্যাকচুয়ালি আপনার রিলিজিয়াস টেক্সট, নাকি এটা আপনার হচ্ছে লাইক ফক টেল টাইপের টেক্সট, নাকি এটা হচ্ছে আপনার কোনো লাইক এথনিক গ্রুপ নিয়ে কথা বলছে টেক্সট। মানে এখানে কিন্তু কোথাও বলা নাই যে আপনার একটা এই টেক্সটের মধ্যে ওরা রিলিজিয়ন প্রমোট করছে, এটাও বলে নাই। ওরা একটা ট্রাইবাল গ্রুপ, এথনিক গ্রুপ, হ্যাঁ, এইটাও বলে নাই। আবার হচ্ছে ওরা এই বার্ডটাকে দিয়ে একটা ফক স্টোরি তৈরি করছে, হ্যাঁ, ওইটাও বলে নাই। সো আপনাকে ফাইন্ড করতে হবে পুরো প্যাসেজ পড়ে আসলে তিনটার মধ্যে কোনটা সবচাইতে ক্লোজ টু দ্য প্যাসেজ, অ্যাবস্ট্রাক্ট ফাইন্ডিং করতে হবে। এটা হচ্ছে প্যাসেজ থ্রিতে, হুইচ ইজ অ্যাকচুয়ালি মোস্ট ডিফিকাল্ট বের করাটা। এর জন্য আপনারা, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। এবার তারপর একটা বিষয় হচ্ছে, অনেকে প্যাসেজ থ্রি দিয়ে শুরু করে, কারণ প্যাসেজ ওয়ানটা আপনি করলেন, প্যাসেজ টুটা আপনি করলেন, আপনার এনার্জি কিন্তু ডাউন হচ্ছে। সো অনেকে প্যাসেজ থ্রি দিয়ে শুরু করে, তারপর ওয়ান টু, এটা শেষ করে তারপর ওয়ান টু তে যায়। এইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। আপনি যদি প্যাসেজ থ্রি দিয়ে শুরু করেন, সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করলেন প্রথমে, অনেকে ভালো পারে, আবার অনেকে খুব পিস্ট অফ হয়ে যায়, পরের দুইটাও খারাপ হয়ে যায়। সো আপনারা যখন প্র্যাকটিসটা করবেন আইএলটিএস অনলাইন টেস্টে, তখন একবার হচ্ছে এভাবে করবেন, ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ, এভাবে করলেন। আপনি যদি কমফোর্টেবল ফিল করেন, দ্যাটস ফাইন। আর যদি মনে হয় না, আপনি এইভাবে একবার করে দেখলেন, থার্ড প্যাসেজ, ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, এমনি করে দেখলেন। আপনি যেটাতে মনে হবে আপনি নিজে সবচেয়ে বেশি কমফোর্টেবল, এইটা আপনার মেইন এক্সামে সেই প্যাটার্নটা ফলো করবেন। নট নেসেসারিলি আপনাকে থ্রি ওয়ান টু এভাবে করতে হবে, আবার ওয়ান টু থ্রি এভাবে করতে হবে, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন, কিন্তু মেক শিওর আপনার জন্য যেন কমফোর্টেবল হয়। আপনি প্র্যাকটিস করতেছেন ওয়ান টু থ্রি প্যাসেজ এভাবে, এক্সামের মধ্যে যে আপনি থ্রি ওয়ান টু এভাবে করলেন, আপনার ডেফিনেটলি আপনার এক্সাম খারাপ হবে। সো যেটা প্র্যাকটিস করবেন আগে, ওই প্যাটার্নে আপনি হচ্ছে এক্সামে ফলো করবেন। আমি কি এই টপিকটা বুঝাতে পারছি জিনিসটা, যে আসলে আমি কিভাবে হিন্টস জি ছিল? ভাই। ওকে, সাইফুল ভাই এটা ক্র্যাক করতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সো আমাদের এখনো যেহেতু আমরা হচ্ছে আপনার ফাউন্ডেশন ক্লাসগুলোতে আছি, এখানে খুব ডিটেলস না, বাট সবগুলো জিনিসের সাথে ইন্ট্রোডাকশন হয়ে নেবো আমরা, ইন্ট্রোডিউস। আইএলটিএস এর রিডিং এর সবচাইতে সবচাইতে আপনার ম্যান্ডেটরি যে ইস্যুটা, সেটা হচ্ছে স্কিমিং, স্ক্যানিং। ইন্টেন্সিভ রিডিং এটা আপাতত রাখলাম, দ্যাটস ফাইন, এটা অ্যাডিশনাল। কিন্তু আপনার এই স্কিমিং এবং স্ক্যানিং, এই দুইটা জিনিস হচ্ছে আপনার লাইক, এই দুটো পদে আপনি রিডিং করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। স্কিমিং, সেটা হচ্ছে আপনার পুরা প্যাসেজটা জাস্ট বার্ডস আই ভিউ দিয়ে একবার দেখে নিলেন, দেখে আপনার মানে এরকম ভাবে আর কি, ব্যাকে চলে যাই। এই যে এটা প্যাসেজ না, এটা একটু বড় করে ফেলি। এটা বড় করতে পারবেন, হ্যাঁ, আপনারাও এসে বড় করতে পারবেন। স্কিমিং হচ্ছে এরকম, questions and then on place because the marshal something something এভাবে করে আমি এটা বুঝতে পারতেছি এখানে একটা হচ্ছে আপনার কোনো
একটা ওই যে রন সাইমন নামে কেউ একজন আছে, উনি একটা পার্কের কিছু ব্যাপারে কথাবার্তা বলতে যাচ্ছিল আর কি ফার্স্ট প্যাসেজটাতে। আই এম নট শিওর যেখানে অ্যাকচুয়ালি উনি কি 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 বলছে, আমার দরকারও নাই। আমার লিটারালি দরকারও নাই উনি একদম লাইন বাই লাইন কি বলছে, এরকম কিছু আমার দরকার নাই। এখানে মেথুসেলা নামে কিছু একটা প্লান্টের, মেথুসেলা নামে একটা প্লান্টের, এই যে আমি হাইলাইট করে ফেলবো এটাকে, হ্যাঁ, মেথুসেলা নামে কোন একটা প্লান্টের কথা এখানে বলছে। আবার পরেরটা কি বললো, বিং কোল্ড প্ল্যানেট এখানে একটা বেসিক্যালি ওয়েদারে যে ওরা টিকে থাকতে পারে বা কিছু একটা হচ্ছে ওয়েদার যে অ্যাডজাস্ট করে নিচ্ছে, আমার সেই জিনিসটা আমি এটাকে মার্ক করে ফেলি কোল্ড ক্লাইমেট, এটাকে আমি হাইলাইট করে ফেললাম কোল্ড ক্লাইমেট। তারপর হচ্ছে পাইন ট্রিজ আছে বলো নর্দার্ন হেমিস্ফিয়ার, ওকে ফাইন, নর্দার্ন হেমিস্ফিয়ার নিয়ে কথা বলছে এখানে। ফাইন, ইটস এ নারেটিভ টু নর্দার্ন হেমিস্ফিয়ার, ফাইন। এরপর আমাদের এরকম করে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে মেইন জিসটা নিব। মেইন জিসটা এই যে আমি নিচ্ছি, আমি কিন্তু পাই টু পাই পড়তেছি না। হুম, আমি একদম লিটারেলি পড়তেছি না, আমি জাস্ট এখানে অ্যাজিউম করতেছি, মাইট বি আমার অ্যাজাম্পশন ভুল হইতে পারে, আমি মেইন মেইন পয়েন্টটাকে বের করতেছি। হ্যাঁ, এমন হতে পারে যে এখানে মেথুসেলা যেটা এটা কোনো প্ল্যান্ট না, এটা একটা জাতি, একটা নেশন হতে পারে। তো আমি আপনার হচ্ছে মেইন পড়ে একদম জিসটাকে, এটা কিন্তু এত ফাস্ট না পড়লেও আপনার হচ্ছে মোটামুটি এইভাবে however it is 20% something was fragrant something something commercial and এখানে এটার হচ্ছে আহ আপনার কিছু অ্যাডভান্টেজ, যেমন হচ্ছে আপনার এটা ফ্র্যাগ্রেন্সের কিছু ব্যাপার ছিল, সুন্দর গন্ধ দেয় গাছটা, এটাকে কমার্শিয়াল ইউজ করা হয় এইসব কারণে। তারপর এটা কাঠেরও একটা ব্যাপার আছে, ক্রিসমাস ট্রি হিসেবে আবার ইউজ করা হয়। হ্যাঁ, এইসব জিনিসগুলো মার্ক করে রাখলাম। তো আমার যখন এটা বলি স্কিমিং, আমি প্রত্যেকটা লাইন একদম বসে বসে না পড়ে স্কিম করলাম। প্রথম আমার কাজ হবে এটা, আমি স্কিম করে ফেলবো একদম, প্রসেসটা বুঝেন। প্রথমে আমি স্কিমটা করে ফেললাম, এরপর আমি হবে কি যে কোশ্চেন গুলো চলে যাবো। এভরি পাইন ট্রি গেইন অ্যানাদার সামথিং, একটা পাইন ট্রি আরেকটা কিছু করে। দ্য পিরামিড ওয়ার বিল্ট 100 years আফটার, পিরামিডটা কার পরে জন্মাইছে। তারপর টিপিক্যাল অফ অল পাইন ট্রিজ আর দেয়ার, ওকে, টিপিক্যাল ঘটনাটা। তারপর দ্য উড ফ্রম পাইন ইজ নট ভেরি মেবি এক্সপেন্সিভ বা সামথিং কিছু একটা হবে, মানে আমাদের অ্যাজাম্পশন, অ্যাজিউম করবেন, অ্যান্সার অ্যাজিউম করবেন অবশ্যই। তো এখানে একটা জিনিস দেখেন, নো মোর দেন 2 ওয়ার্ডস, আমি এখানে হাইস্ট 2টা ওয়ার্ড লিখতে পারবো, একটা ওয়ার্ডও লিখতে পারবো। সে আমি এটা বললাম, দ্য উড ফর্ম পাইন ইজ নট ভেরি সফট অ্যান্ড এক্সপেন্সিভ, এইটা লিখলাম, সফট অ্যান্ড এক্সপেন্সিভ। তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা না, একটা দুইটা তিনটা, এটা হবে না, এটা হবে না, আমার এটা অ্যান্সার হবে না। আমার এখানে অন্য কিছু একটা আনসার হবে, এটা আমি ভুল করছি, কারণ আমার এখানে নট মোর দেন 2 ওয়ার্ডস। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে আমি এখানে একটু ভুল করলাম, এই যে এটা কিন্তু বানান ভুল, এটা কিন্তু রেডমার্ক হচ্ছে না এখানে। হুম, এটা হবে না, এটা, বা আমি যদি আরো ইজি বানানো ভুল করি, সফটটাকে আমি টিএফ বাই মিস্টেক ভুল করলাম, আমার এখানে যখন পিসিতে ইউজ করতেছি রেডমার্ক দেখাচ্ছে। কথা বলতে যাচ্ছে। হ্যালো ভাইয়া। এখন ক্লিয়ার হয়, মাঝখানে একটু আগে শোনা যায় না। আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হচ্ছিল, আমাকে করে দিন। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, যে স্পেলিং এর ব্যাপারটা, আপনি যদি এখানে স্পেলিং ভুল করেন, আপাতত ওই যে রেড মার্ক দেখাচ্ছে বিকজ আমার পিসিতে গ্রামার থেকে অন করা, বাট মেইন এক্সামে এটা কিন্তু বানান ভুল করলেও দেখাবে না, ইট উইল বি লাইক দিস, আপনার বানান ভুল হলে এটা ভুল। তো
যেটা বলতেছিলাম যে আপনার এখানে আমরা যখন স্কিমিং করলাম প্রথমে একদম বার্ডস ভিউতে জিনিসটাকে খুঁজে নিলাম, মানে মেন মেন পয়েন্টটাকে মাথার মধ্যে রাখলাম। এরপরে হচ্ছে আমি কি খুঁজবো? পিরামিড। দ্য পিরামিড ওয়ার বিল্ট 100 years. তো এখানে আমার তখন হবে স্ক্যানিং এর কাজ। আমি পুরা প্যাসেজে বসে বসে পিরামিড খুঁজবো, এবং সেটা এভাবে না যে এভাবে আস্তে 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 আস্তে, নট লাইক দ্যাট। আমি স্ক্যানিং করলাম না, একটু আগে স্কিমিং করলাম পুরো জিনিসটাকে। পুরো জিনিসটাকে তো আমি একটু একবার 2-4 মিনিটের মধ্যে পড়ে নিলাম, জাস্ট পড়লাম। তো এখানে আমার একটু আইডিয়া আছে যে পিরামিডের কথাটা কোথায় বলছে, ওইটা আমি এখন খুঁজবো, স্ক্যান করবো আমি এখন। পিরামিড 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 এভাবে করে খুঁজবো আমরা, এভাবে জাস্ট পিরামিডটা খুঁজবো, কমন ইউজেস। তারপর এখানে আরেকটা কথা বলছিল না ওদের, টিপিক্যালি উইথ পয়েন্ট ফ্রম ভেরি নট ভেরি এক্সপেন্সিভ, এরকম কিছু একটা আছে। সো এরকম করে আমরা হচ্ছে স্পেসিফিক ওই টার্মটা, যে টার্মটা আমরা খুঁজতেছি, দ্য পিরামিড ওয়ার বিল্ট 100 years সামথিং। তো আমার এইখানে আমার যতটুকু মনে পড়ে হচ্ছে ফার্স্টের দিকে পিরামিডটা চোখে পড়ছিল। হুম, এই যে আপনার সার্বিয়ান নর্থ হেমিস্ফিয়ার এইসব দিকে কোন জায়গায় পিরামিডটা ছিল। যখন আমরা একটু ভালো করে স্ক্যানটা করব, মানে খুঁজে দেখবো যে আসলে পিরামিডটা কোথায়, এই যে মনে পড়ছে পিরামিড, এই তো পাইছি, প্রথম দিকে ছিল। আমি যখন হচ্ছে প্রথমে স্কিমিং করলাম, আমি কিন্তু পুরা প্যাসেজটা জাস্ট জিসটা নিলাম। এর জন্য আমার মাথা কাজ করতেছিল যে পিরামিডটা আমার প্রথম দিকেই ছিল, আমার মনে পড়তেছে। তো আমি পিরামিডটা এবার স্ক্যান করলাম, স্ক্যান করে খুঁজে বের করলাম পিরামিড এখানে। তাহলে এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমার ডেফিনেটলি এই প্যাসেজে আছে, 100% শিওর। আমার এই প্যাসেজের মধ্যেই এই গ্যাপের অ্যান্সারটা আছে। আর যেহেতু এই প্যাসেজের মধ্যে আমার গ্যাপ 2 এর অ্যান্সার, অবশ্যই আমার এর আগে হচ্ছে গ্যাপ 1 এর অ্যান্সার, এবং গ্যাপ 3 এর অ্যান্সার এর পরে হবে। এই ক্রনোলজি আপনার আইএলটিএস ফলো করে। এটা কি আমি বুঝতে পারছি আপনাদের ক্রনোলজির ব্যাপারটা? এইটা কি যে সবসময় ফলো করে নাকি সামটাইমস করে না? এটা শুধুমাত্র হেডিং ফাইন্ডিং এই ব্যাপারটাতে আপনার হচ্ছে ফলো করবে না। হ্যাঁ, ট্রেনিং ফাইন্ডিং, ইনফরমেশন ফাইন্ডিং, এই দুই টাইপের কোশ্চেনে ফলো করবে না। বাকি সবগুলোতেই আপনার 99% ক্ষেত্রেই এটা ফলো করবে যে আপনার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার যদি এখানে থাকে, 2 নাম্বার অবশ্যই পরে থাকবে, 3 নাম্বার তারপরে থাকবে, 4 নাম্বার তারপরে থাকবে। এটা কখনোই চেঞ্জ হবে না। শুধু একমাত্র হেডিং এবং ইনফরমেশন ফাইন্ডিং, ওখানে আসলে এটা করা যায় না, কারণ হচ্ছে আপনার প্যাসেজ পড়ে প্রত্যেকটা প্যাসেজের হেডিং ম্যাচ করতে হয়। এখন যদি ক্রোনোলজিক্যাল হয় আপনি তো বুঝেই যাবেন, এ এর সাথে প্রথমটা, বি এর সাথে সেকেন্ডটা। হ্যাঁ, শুধু হেডিং ফাইন্ডিং এর ব্যাপারটা এই জিনিসটা ফলো করবে না, বাকি সবগুলোই আপনার ফলো করবে, ক্রোনোলজি ফলো করবে, ইটস ইম্পর্টেন্ট। ওকে, তো এটা ছিল আমাদের স্কিমিং, স্ক্যানিং। তাহলে আমি যদি একদম সাম আপ করি, স্কিমিং হচ্ছে আপনি জাস্ট একবার গ্রো থ্রো করে আপনার মেইন জিসটাকে আইডেন্টিফাই করবেন প্যাসেজের, সব কিছু বোঝা লাগবে না, এবং সবকিছু বুঝতে গেলে আপনি আইএলটিএস এর 3টা প্যাসেজ অ্যান্সার করতে পারবেন না, টু বি অনেস্ট। আর হচ্ছে স্ক্যানিং, যেটা সেটা হচ্ছে আপনি স্কিমিং করে কোশ্চেনটা পড়লেন, কোশ্চেন পড়ে কোশ্চেনের যে মেইন ওয়ার্ডটা যেটা আপনার খোঁজা দরকার, সেইটাকে আপনি হচ্ছে আপনার প্যাসেজে আবার খুঁজতে আসবেন। দ্যাটস দ্য স্ক্যানিং, দ্যাটস স্ক্যানিং। হুম, সো এই দুইটা করেই আপনাকে আইএলটিএস এর রিডিংটা কমপ্লিট করতে হবে। এই দুটো হচ্ছে মেইন টুল। এর বাইরে আপনার যত রুলসই দেখেন সবকিছু কিন্তু ভ্যালিড হবে না আনটিল ইউ আর ডুইং দি স্কিমিং এন্ড স্ক্যানিং। ইন্টেন্সিভ রিডিং, এটা এটা আমি আপনাদেরকে এখন যেটা বলবো, ওই চেষ্টা করবেন আপনার, নাম্বার দেওয়া ছিল, চেষ্টা করবেন হচ্ছে আমার এখানে কত যেন নাম্বার দেওয়া ছিল লাস্টে, ই করার জন্য। আচ্ছা, এটা আমার, আমি মুখে মুখে, এই যে এটা চেষ্টা করবেন পার মিনিটে যাতে করে আপনার 250 ওয়ার্ড যাতে পড়তে পারেন পার মিনিটে, এরকম একটা। কারণ আমরা গতকালকে বলছি যে আমাদের টার্গেট হচ্ছে ব্যান্ড 8 রাখা। হ্যাঁ, সো ব্যান্ড 8 রাখলে আমরা ওই প্যাটার্নেই হচ্ছে আগাবো।
আমাদের পার মিনিটে যাতে আমরা মোটামুটি 250 অ্যারাউন্ড ওয়ার্ড পড়তে পারি, এরকম ক্যাপাবিলিটি দরকার। এবং এটার জন্য আপনার খুব স্ট্রাগল করতে হবে না, সকালে বসে বসে নিউজ পড়লেই হবে। সকালে আপনার এই যে বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি, সায়েন্স ডেইলি, এগুলো থেকে জাস্ট আপনি নিউজটা পড়লেই, আপনার 7-8 দিন পড়লে দেখবেন যে আপনার পার মিনিটে আপনার হচ্ছে 250 ওয়ার্ড অ্যারাউন্ড পড়ার ক্যাপাবিলিটি চলে আসতেছে পার মিনিটে। And it's a little bit difficult, but not impossible. এটা কি স্কিমিং এ না স্ক্যানিং? কোনটা? এটা এটা স্কিমিং এর জন্য। স্কিমিং এর জন্য আপনি খুব ফাস্ট পড়ে জাস্ট মেইন জিসটা ধরে ফেলবেন যে আসলে ঘটনাটা কি নিয়ে হচ্ছে এখানে। তো এটা তো হলো আমাদের স্কিমিং স্ক্যানিং। ইন্টেন্সিভ রিডিংটা আপনি পরে একটু স্পিড বাড়াবেন আস্তে আস্তে। এইখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আইএলটিএস এ কখনো আপনাকে ডিরেক্ট কাট অ্যান্সার নাও দিতে পারে। টেক্সটে লেখা হচ্ছে চিলড্রেন আন্ডার 10, বাট কোশ্চেনে লেখা হচ্ছে ইয়ংস্টার্স বিলো 10 ইয়ার্স ওল্ড। এরকমই থাকবে, রিফ্রেশ করে ওরা, প্যারাফ্রেজিং করে। চিলড্রেন আন্ডার 10 কোশ্চেনে লেখা, মানে প্যাসেজে লেখা। আপনি কোশ্চেনে দেখবেন youngsters below 10 years old, a rise in temperature, an increase in the heat level. Researchers claim, scientists believes. So এগুলো হচ্ছে আপনার সরাসরি প্যারাফ্রেজিং করা। তো এই জিনিসটা আপনার এক্সামে থাকবে, ডিরেক্ট কাট কোশ্চেন, মানে ডিরেক্ট সেন্টেন্স মেক থাকবে না। আপনার প্যাসেজে এটা লেখা, বাট কোশ্চেন আরেকটা লেখা থাকবে। এই জন্য সিনোনিমটা জানা দরকার। ওকে, এখন এইটা ডাইহার্ড রুল না, যেটা আমি এখন দেখাচ্ছি টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা আপনার উপর ডিপেন্ড করবে টু বি অনেস্ট। বাট তারপরে একটা অ্যাজাম্পশনে যদি রাখতে চান, প্যাসেজ 1-এ আপনি অবশ্যই 15 থেকে 16 মিনিট, আমি 18 প্রেফার করি না, কারণ এটা আপনার জন্য অন্য জায়গায় টাইম কিল করবে। প্যাসেজ 1 15 মিনিট থেকে 16 মিনিট ইনাফ। প্যাসেজ 2-তে আপনি হাইস্ট 20 মিনিটস ইউজ করতে পারেন। প্যাসেজ 3-তে যে আপনার যেহেতু এটা ডিফিকাল্ট হবে, এখানে আপনার 22 থেকে 25 মিনিট ইউজ করেন। এবং অবশ্যই আপনার, মানে এটা অপশনাল না, এটা ম্যান্ডেটরি। অ্যান্সার চেক করার জন্য 2 থেকে 3 মিনিট রাখতে হবে, এটা অবশ্যই রাখতে হবে। অ্যান্সার আপনার চেক করার জন্য, রিভিশন করার জন্য এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, কারণ এটা ঝামেলা যেটা হয়, আপনি যদি আমরা তো সবাই লিখি আর টাইপিং মিস্টেক হয়, এটা নর্মাল। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার হি ফিলের জায়গায়, মানে ফিলস, হি এর সাথে একটা এস হবে, ফিলস। তো আমরা ওখানে করবো কি FWL দিয়ে চলে আসলাম ভুলে, কিন্তু যখন আমি অ্যান্সার চেক করলাম না, তখন কিন্তু ভুলটা ভাবে থেকে যাবে। জিনিসটা আমার জানা, এবং আমি এটা লিটারেলি এই জিনিসটা আমি জানি, তারপর আমার অ্যান্সারটা ভুল হবে। সো অবশ্যই অ্যান্সার চেক করার জন্য 2 থেকে 3 মিনিট আপনার হাতে রাখতে হবে, এটা ম্যান্ডেটরি। বাকি 3টা প্যাসেজ আপনি লাইক 57 মিনিটস আপনি কমপ্লিট করলেন, বাকি 3 মিনিট আপনি পুরোটা আবার রিভিউ করলেন, অ্যান্সার গুলো যে বানান ঠিক রাখছেন কিনা। আর যদি কোনো কারণে কোনো কোয়েশ্চেন আপনার প্রবলেম হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন না, ট্রু ফলস লট গিভেন হতে পারে, হেডিং ফাইন্ডিং হতে পারে, গ্যাপ হতে পারে, কখনোই স্টাক থাকবেন না, এটা পাস করে চলে যান। বোথ লিসেনিং এ তো 100%, লিসেনিং একটা অ্যান্সার না পারলে ওটাতে আপনি কখনোই ব্যাক করার চেষ্টাই করবেন না, ওইটা ওখানেই শেষ, পরে কোশ্চেন চলে যাবেন লিসেনিং এ। সেম গোজ ফর রিডিং। কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি, যে আপনি এই জিনিসটা পারেন নাই বা পাচ্ছেন না, দেন অবভিয়াসলি আপনার ওইটাকে স্কিপ করে পরে চলে যেতে হবে। এখানে যদি আপনি টাইম ওয়েস্ট করেন, আপনার আলটিমেটলি পরের কোশ্চেন গুলোতে এটা হ্যাম্পার হবে। ওকে, তো আমরা আসলে কিভাবে রিডিংটা শেষ করতে পারি একটা প্যাসেজ, একটা জেনারেল স্ট্রাকচার। যদিও সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার নিজের কমফোর্টেবিলিটি ওয়াইজ আপনি অ্যান্সার করবেন, বাট একটা যদি স্ট্র্যাটেজি বলি, একদম প্রথমে আপনার কাজ হবে যেটা, প্যারাগ্রাফের টাইটেল এবং ইন্ট্রোডাকশনটা পড়ে ফেলা। সো টাইটেল আমরা অনেক সময় স্কিপ করি,
টাইটেল স্কিপ করি, যেমন আগেরটা এই যে মাত্র যেটা পড়লাম ওটার টাইটেল কি মনে আসতে পারো? পাইন ট্রিজ। হ্যাঁ, পাইন পাইন ট্রিজ। ট্রি ছিল। পাইন ট্রিজ, এক্স্যাক্টলি। তো টাইটেল খুব ইম্পর্ট্যান্ট। টাইটেল পড়তে হবে, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পড়ে আপনি জাস্ট স্কিম করবেন প্রথম, একদম টানা পুরোটা দেখে যাবেন। এখানে আপনার আর কোনো কাজ নেই। এবং আপনার টার্গেট ওয়াইজ কোন কোন ওয়ার্ড গুলো একটু বেশি, কিছু জিনিস থাকে না যে আপনার ওয়ার্ড গুলো খুব সিগনিফিক্যান্ট, হ্যাঁ, এরকম যদি কোনো নতুন টার্ম পান, অবশ্যই যদি কোনো নতুন সায়েন্টিফিক টার্ম পান, কোনো নতুন নাম পান, ওইটা তো অবশ্যই মার্ক করবেন, কারণ ওখান থেকে কোশ্চেন আসবে কনফার্ম। এটা একদম 100% শিওর থাকেন। কোনো নতুন টার্ম অথবা কোনো আহ, নতুন নাম যদি পান, অবশ্যই ওখান থেকে কোশ্চেন আসবে। তো আপনি স্কিমিং করলেন, এরপরে কোশ্চেন গুলো করে ফেলবেন, সবগুলো কোশ্চেন গুলো করে ফেলবেন। লাইক ওখানে গ্যাপ থাকলে গ্যাপ গুলো পড়বেন, এমসিকিউ থাকলে এমসিকিউর মেইন পয়েন্টটা পড়বেন, সবগুলো পড়ে এরপরে ওখানে আপনার হচ্ছে হাইলাইট করে ফেলবেন। আমাদের তো আন্ডারলাইন এখন নেই, কারণ হাইলাইট যেটা আমি করলাম এভাবে মার্ক করে হাইলাইট করে ফেলা, হাইলাইট করে ফেলবেন। এরপরে আপনি আপনার মেইন টেক্সটে যে স্ক্যান করবেন, এই যে ওয়ার্ড গুলা যেটা আপনি খুঁজতেছেন ওই ওয়ার্ড গুলা কোথায় আছে, যেহেতু আপনি একবার অলরেডি স্কিম করে আসছেন, আপনার কাছে কম্পারেটিভলি একটু ইজি লাগবে ওই স্পেসিফিক ওয়ার্ডটা খুঁজে বের করতে স্ক্যান করার সময়। হ্যাঁ, একটু ইজি লাগবে তখন, কারণ আপনি অলরেডি একবার স্কিম করছেন ব্যাপারটা। সো স্ক্যান করাতে এখন একটু ইজি লাগবে। ওই কিওয়ার্ডটা ধরে তার আগে পরের লাইনগুলো পড়বেন। ওই কিওয়ার্ডটা যেখানে আপনি পেয়ে যাচ্ছেন, যেমন আমি যখন এখানে আমার টার্গেট ছিল, প্রথমে আমি স্কিমিং করছিলাম, প্রথমে আমি পুরোটি স্কিমিং করছি একবার। হ্যাঁ, যদিও খুব মানে রাফলি করছি আমি, এখন এটা ভাবে করে না, আর একটু সুন্দর করে করতে হয়। এরপর আমি কোশ্চেন পড়ে পড়ে এই যে এই কোশ্চেনের পিরামিড দেখলাম, পিরামিডটা আমার মেইন ওয়ার্ড, আমি এখানে অ্যাজিউম করলাম পিরামিডটা। তো আমি এখানে করব কি, স্ক্যানিং করবো। এখন স্ক্যানিং করে 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 আমার তো মনে আছে যে আমি পিরামিডটা মোটামুটি এদিক এদিক দেখছিলাম, আমি পেয়ে গেছি এই যে পিরামিড এখানে। হুম, তো আমি এখানে দ্য পিরামিড ওয়ার বিল্ড আপনার হচ্ছে সে 100 years আফটার সামথিং। তো আমাকে এই প্যারাটা পড়লেই 100 year অফ সামথিং, এটা পড়লে আমার কিন্তু পিরামিডের কথাটা পাবো। আর স্পেশালি আমি হচ্ছে এই যে প্রথম করবো কি, আকবরের 2-3 লাইন পড়বো। ওকে, ওকে। দেখেন এখানে যে সেঞ্চুরিজ বিফোর দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান বিগেন বিল্ড দ্য পিরামিড। এখানে যদি আমি একটু জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখি, আই এম নট শিওর, মেবি সামথিং মিনিং দ্যাট স্পটেড আমি কিন্তু এখানে ভাই অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানবো না। এটা একটা অনেক সময় কাজ করে আপনাদের মধ্যে বা আমার মধ্যেও, যেটা অনেকগুলা ভোকাবুলারি হয়তো জানবো না, বাট প্যানিক হওয়া যাবে না, কোনো সমস্যা নাই। এটা দরকার নেই যে আমার সবগুলো ভোকাবুলারি জানতে হবে, আমার মেন অ্যান্সারটা দরকার। আর ভোকাবুলারির জন্য আমি গতকালকে তো লিস্ট দিছি, আমি সাইফুল ভাইকে আজকে দিয়ে দিব, গ্রুপে আবার দিয়ে দিব আপনার লিস্ট, ভোকাবুলারি লিস্টটা। আইএলটিএস এর জন্য এটা কমপ্লিট করবেন আর কি, লাইক 20 পেজেস একটা, আপনি 2 মাস ধরে এটা মুখস্থ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, ওইটা আমি ক্লাসে লাস্টে দিয়ে দিব আর কি। সো এখানে যেটা হচ্ছে, দ্য পিরামিড ওয়ার বিল্ট 100 years অফ আফটার সামথিং, কিন্তু আমার এখানে বলতেছি কি সেটি সেঞ্চুরিজ বিফোর দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান বিগেন দেয়ার পিরামিড। ওকে, তো আমার এইখানে কিন্তু ডিরেক্ট হয়তো অ্যান্সারটা পাচ্ছি না। তো আমাকে করতে হবে কি, পুরা প্যাসেজটা পড়তে হবে, পুরা প্যাসেজটা পড়ে এটা বের করতে হবে। হুম, এটা পুরো প্যাসেজটা বের করে পড়ে বের করতে হবে। তো এটার জন্য কিছু ট্রিক্স আছে আপনার হচ্ছে, বা রুলস আছে, যেটা মোটামুটি আপনাকে হেল্প করবে যখন আমরা এটা পড়বো। তো আমি বেশি উঠতে দিবে না যে একটা জায়গাতে আমরা প্রথম স্কিমিং করলাম, স্ক্যান করলাম, স্ক্যান করে আমরা, আচ্ছা ঠিক আছে, এই যে যেটা শুরু করছি, এটা আপনাদের কি মনে হয় যে দ্য পিরামিড ওয়ার বিল্ড 100 years আফটার, কি হতে পারে এখানে?
হুম হুম। ওকে, আচ্ছা, এখন এটা আপনি তাহলে কনফিউজ। 2832 BC হবে। The pyramid were built 100 of years after, কি বলেন ভাইয়া? BC. BC, ওকে, সো বিসি ইজ ফাইন। যদি বিসি বলতে চান, আমি এখন মানে অ্যান্সার করবো না, রিভিল করতেছি না, ওটা হয়তো পুরোটা পড়তে হবে আর কি। সো এখানে যদি বিসি লিখি আমরা, এই অ্যান্সারটা হবে 2832 BC মানে 2832, ওটা একটা খ্রিস্টাব্দ বোঝাচ্ছে মনে হয়। বিফোর ক্রাইস্ট। হ্যাঁ, বিফোর ক্রাইস্ট মানে খ্রিস্টপূর্ব, যেটা আর কি খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট। সো এটা হচ্ছে আপনার, ধরলাম আফটার দিস। হ্যাঁ, মেবি অ্যান্সার। তো আমরা এটা আসলে হবে কি না আমি দেখি এখানে, নো মোর দেন 2 ওয়ার্ডস। সো এইটা হবে না, কারণ হচ্ছে এটা নো মোর দেন 2 ওয়ার্ডস, দুটো ওয়ার্ড লাগবে, একটা নাম্বার একটা ওয়ার্ড না, দুইটাই ওয়ার্ড লাগবে। হ্যাঁ, এবং প্যাসেজ থেকে ডিরেক্টলি। তো এইটা হচ্ছে, এটা একটা ভালো একটা এক্সাম্পল, যেটা হচ্ছে সাইফুল ভাই বললাম। তো এইটা অ্যান্সার আমরা অ্যাজিউম করবো না, কারণ হচ্ছে এখানে একটা নাম্বার আছে, একটা ওয়ার্ড আছে। হ্যাঁ, সো বাট আমার কোশ্চেন ইনস্ট্রাকশন হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। সো এইটা মেবি আপনার এনশিয়েন্ট ইজিপ্ট হতে পারে, ইজিপশিয়ানস হতে পারে। হ্যাঁ, মেবি। অথবা আপনার ধরেন যে আরো যদি কিছু থাকে, আহ উইদারিং উইন্টার হতে পারে, মেবি। মেবি। সো আমার দুইটা কিন্তু ওয়ার্ড আসবে এখানে, একটা নাম্বার একটা ওয়ার্ড আসবে না, দুইটাই ওয়ার্ড আসবে। এবং ওয়ার্ড গুলো অবশ্যই ফ্রম দ্য প্যাসেজ। আপনার নিজের বাইরে থেকে ওয়ার্ড কিন্তু ইউজ করলে হবে না, অবশ্যই ফ্রম দ্য প্যাসেজ হইতে হবে। হুম। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, ডিরেক্টলি প্যাসেজ থেকে ওয়ার্ড নিতে হবে এবং অ্যাজ পার ইনস্ট্রাকশন। আচ্ছা, আমি একটা জায়গায় স্পেসিফাইড হয়ে যাচ্ছি বারবার মনে হয়। তো আমরা স্ক্যান করলাম, রিড অ্যারাউন্ড দ্য কিওয়ার্ড, আকপিস পড়বো, অ্যান্সার বের করবো এবং প্রেডিক্ট, কনফার্ম দ্য অ্যান্সার। যদি কনফার্ম করতে পারেন ভালো, কনফার্ম না করতে পারলে প্রেডিকশন দিয়ে আসবেন। তো আমি যদি একদম ব্রড লাইন স্ট্র্যাটেজিটা বলি, ব্রড লাইনে আমার প্রথম কাজ হচ্ছে স্ক্যানিং, স্কিমিং, সরি, প্রথম কাজ হচ্ছে স্কিমিং। পুরো প্যাসেজটাকে একবার দেখলাম, কোশ্চেন গুলো পড়লাম, তারপর আমি আমার কোশ্চেন ওয়াইজ অ্যান্সার গুলো প্যাসেজে খুঁজবো, একদম নর্মাল। পুরোটা পড়লাম, ফার্স্ট কোশ্চেন পড়লাম, কোশ্চেনের কিওয়ার্ডটা ধরে আমি অ্যান্সার খুঁজলাম। আমার কাছে এই প্রসেসটা কিভাবে বুঝতে পারছেন? নর্মাল প্রসেসটা। জি, নাফিক কিছু বলতে চাচ্ছেন? না ভাই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটু জাস্ট টাইপস অফ কোশ্চেন গুলো দেখবো, এবং খুব বেসিক ভাবে, যেহেতু এটা ফার্স্ট রিডিং এর পুরোটা ফাউন্ডেশন একসাথে। এরপর আমরা আলাদা আলাদা সেক্টর ওয়াইজ দেখবো। কোশ্চেনটা আপনার এমসিকিউ আসতে পারে, এমসিকিউ তে অপশন থাকবে এ বি সি অথবা এ বি সি ডি, চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, নর্মাল। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন আহ এখানে মেনলি আপনার ওরা চায় যে আপনার কোন একটা টেক্সট থেকে আইডেন্টিফাই করা। এই যে একটা প্যাসেজ দেখেন, দ্য আমাজন রেড ফরেস্ট প্রডিউসেস 20% of the world's oxygen, plays a vital role in absorbing carbon dioxide from the atmosphere. So the main function of the Amazon forest is to, এখানে চারটা অপশন, ইনক্রিজ রেইনফল অ্যাক্রস দ্য গ্লোব, না এখানে নাই, বাট ইটস ট্রু, মেবি ইটস ট্রু, ঘটনা কিন্তু প্র্যাকটিক্যালি সত্য হতে পারে, বাট টেক্সটে আছে নাই। তো ইটস বাট সাপ্লাই অক্সিজেন এন্ড অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, ইয়েস এটা আছে। তো আমার অ্যান্সার হবে বি। বি, পুরোটা লিখবো না, জাস্ট বি। হ্যাঁ, জাস্ট বি অ্যান্সারে আমরা বিটা, অবশ্য তখন লেখার কিছু নেই, ক্লিক করে মার্ক করবেন, চুজ করবেন, বি চুজ করবেন। এখানে একটা বিষয় হচ্ছে, আপনার কখনোই আইএলটিএস এ অ্যাজাম্পশন করবেন না। হ্যাঁ, মানে আপনার ওই মেবি ইউনিভার্সাল ট্রুথ একটা জিনিস হতে পারে, কিন্তু টেক্সট যেটা লেখা সেটা আপনার সত্য।
আপনি জানেন হয়তো বা আপনি মেবি জানেন যে 20 না, এখন 60% দিচ্ছে, জাস্ট অ্যাজাম্পশন একটা, বাট ওরা 20% লিখছে, বাট আপনাকে কিন্তু ভুলে যেতে হবে 60% যে কারেক্ট না, যেটা লিখে আছে ওইটাই কারেক্ট। আনসার কোশ্চেন যেটা লিখে সেটাই ফাইনাল। এমসিকিউ আসে একটা, এইটা ম্যাচিং হেডিং, এইটা হচ্ছে আপনার ক্রোনোলজি ফলো করবে না। হেডিং এর যে কোশ্চেন গুলো, এটা ক্রোনোলজি ফলো করবে না। নাফি ভাই মনে রাখেন, সাফির ভাই, সাফির ভাই মনে রাখেন, হেডিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু ক্রোনোলজি ফলো করবে না, এটা উল্টাপাল্টা হতে পারে। যেমন আমার এখানে দুইটা প্যারাগ্রাফ, একটা পুরোটা তো একটা প্যাসেজ, দুটো প্যারাগ্রাফ, একটা হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম কমিউনিকেশন বাই মেকিং ইট ইনস্ট্যান্ট এন্ড গ্লোবাল, অনলাইন এডুকেশন অফার্স ফ্লেক্সিবিলিটি বাট ল্যাক ফেস টু ফেস ইন্টারাকশন। এই দুইটা হচ্ছে আমার প্যাসেজ, আমি এখানে just একটা লাইন দিয়ে দিচ্ছি, বাট এগুলো তো বড় থাকবে। সো হেডিং, এই 1 নাম্বার যেটা, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইন্টারনেট অন কমিউনিকেশন, এটা ডিসকাস করছে 1 দ্য বেনিফিট অ্যান্ড লিমিটেশন অফ দ্য অনলাইন লার্নিং, প্যারাগ্রাফ 2 তে। তাহলে এই হেডিংটা হবে 1 এর সাথে, এর সাথে, এই হেডিংটা হবে বি এর সাথে। এটা কিন্তু রিভার্সও হতে পারতো, 2 নাম্বারটাও বি এর সাথে 1 নাম্বারটা বি এর সাথে হতে পারতো, 2 নাম্বারটা এর সাথে হতে পারতো। এখানে কোনো ক্রোনোলজি নেই, এই ম্যাচিং হেডিং এ কোনো ক্রোনোলজি থাকবে না, উল্টো পাল্টা হতে পারে, অ্যাকচুয়ালও হতে পারে। ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, যেগুলো, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে খুব স্ট্রিক্টলি বলে দিব, সেটা হচ্ছে আপনার কোনো অ্যাজাম্পশন এখানে কাজ করবে না, ইউ ক্যান নট গো ফর দ্যাট। না হলে আপনি নট গিভেন ভুল করবেন সবসময়। যেইটা রাইটার্স এর ওপিনিয়ন ডিরেক্ট মেনশন করা আছে, একদম ডিরেক্টলি মেনশন করা, দ্যাটস ইয়েস। যেটা উনি অপোজ করছে সেটা নো। যেটা টেক্সটে মেনশন করা নাই, দ্যাটস নট গিভেন। ওখানে কিন্তু আপনার অ্যাজাম্পশন করে যে রাইটার তো একটা কথা বলছিল, সো উনার কথার প্রেক্ষিতে কিন্তু এটা হতে পারে, এরকম অ্যাজিউম করা যাবে না। যেমন এই যে দেখেন, দ্য অথর বিলিভস দ্যাট রিনিউয়েবল এনার্জি উইল ইভেনচুয়ালি রিপ্লেস ফসিল ফুয়েল কমপ্লিটলি। ফাইন, উনি একটা অ্যাজিউম করছে বা একটা বিলিভ করছে যে রিনিউয়েবল এনার্জি গুলো ফসিল ফুয়েলটাকে রিপ্লেস করবে এবং কমপ্লিটলি রিপ্লেস করবে। আপনাকে বললো দ্য অথর ইজ ডাউটফুল অ্যাবাউট দ্য ফিউচার অফ রিনিউয়েবল এনার্জি। উনি কি এখানে ডাউটফুল কোনো জায়গায়? না ভাই, উনি কিন্তু এক্স্যাক্টলি বিলিভ করছে। সো এটা হচ্ছে আপনার নো, অথরের অপোজিশন, পুরোপুরি অপোজিশন গেল। এখন আমি যদি কোশ্চেনটা এমন করতাম, the author is expecting like renewable energy to be used in every house. The author is expecting renewable energy to be used in every house. অথর চাচ্ছে প্রত্যেকটা বাসাতে রিনিউয়েবল এনার্জি ইউজ হোক। ওনার কথা শুনে কিন্তু ট্রু মনে হচ্ছে, কারণ উনি বিলিভ করে যে রিনিউয়েবল এনার্জি একসময় পুরোপুরি ই করবে, ফসিল ফুয়েলকে সরাই দিবে। ওনার কথার সাথে এই কথাটা মিল আছে, কিন্তু এটাকে আমি ইয়েস দিতে পারবো পারবো না, তো এটা আমার অ্যাজাম্পশন। অথর বিলিভ করছে যে রিনিউয়েবল এনার্জি গুলো ফসিল ফুয়েলকে রিপ্লেস করবে। তার মানে এই না যে অথর আমাকে বলে দিছে যে প্রত্যেক বাসায় বাসায় রিনিউয়েবল এনার্জি যাবে, হুইচ মাইট বি ট্রু। আমার কাছে মনে হচ্ছে যেহেতু রিপ্লেস করবে তো অবশ্যই আপনার প্রত্যেক বাসায় বাসায় রিনিউয়েবল এনার্জি ইউজ করা হবে এক সময়, বাট এটা কিন্তু প্যাসেজে মেনশন করা নাই, সো ইটস দ্য নট গিভেন, এটা নট গিভেন। যদিও আমি জানি ঘটনা সত্য, 5 বছর পরে 10 বছর পরে ঘটনা ঘটবে, কিন্তু আমি এটা নট গিভেন দিব বিকজ টেক্সটে এটা কোনো মেনশন করা নাই। নাফি ভাই এই জিনিসটা কি ক্যাচ করতে পারতেছেন? জি ভাইয়া, কিন্তু আনসারে যেটা আমরা নো, ইয়েস আর নট গিভেন দিলে হবে, তাই না? মানে নাকি নো হইলে আমার কারেক্ট আনসারটা লিখতে হবে? না না না, জাস্ট নো ইজ নট গিভেন। ওকে। ওকে, তো এখানে সাইফুল ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। মেনশন করা না থাকলে সেটা 100% নট গিভেন, সত্য হলো নট গিভেন। সো এইরকমই সেম আরেকটা কোশ্চেন হচ্ছে ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, একই জিনিস, লিটারালি সেম। জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে ইয়েস নো নট গিভেনটা ওরা বলে রাইটারের ওপিনিয়ন, আর ট্রু ফলস নট গিভেন এটা হচ্ছে প্যাসেজের সাথে ম্যাচ করা। ঘুরে ফিরে একই জিনিস, প্যাসেজটা তো রাইটারই লেখে, সেম জিনিস, সেম অ্যাপ্লিকেশন খাটবে এখানে। ইয়েসটা ট্রু,
নোটা ফলস, নট গিভেন তো নট গিভেন। একটা জাস্ট আপনাদেরকে এটা নট লাইক হবেই এরকম না। নর্মালি যখন ট্রু ফলস নট গিভেন থাকে 5টা থাকে, 5টার মধ্যে আপনার যদি আপনি দেখেন 3টাই নট গিভেন হয় তাহলে আপনার প্রবলেম হচ্ছে। নট গিভেন নর্মালি 2টার বেশি থাকে না নর্মাল কেসে। এটা একদম ডাইহার্ড রুল না, জাস্ট এই করার জন্য। 2টা ট্রু, 2টা ফলস, একটা নট গিভেন, দ্যাটস ফাইন। 2টা ট্রু, একটা ফলস, 2টা নট গিভেন, দ্যাটস অলসো ফাইন। কিন্তু 3টে নট গিভেন, একটা ট্রু একটা ফলস, এটা আসলে খুব এক্সেপশনাল হয়ে যায়। সো আপনি যখন অ্যান্সার গুলো করবেন তখন যখন দেখবেন যে 3টা 4টাই ট্রু আসতেছে, 3-4টাই ফলস আসতেছে, 3-4টাই নট গিভেন আসতেছে, ইট ডাজ মিন ইউ আর হ্যাভিং সাম প্রবলেম। তখন এটাকে আবার চেক করবেন। হ্যাঁ, এটা একদম রুলস এমন না, বাট এরকম হয় আর কি নর্মালি। ওকে, ম্যাচিং ইনফরমেশন, এটাও আপনার হচ্ছে ক্রোনোলজি ফলো করবে না, ক্রোনোলজি ফলো করবে না। উল্টাপাল্টা হতে পারে, প্রথম প্যাসেজেরটা অনেক পরে ম্যাচ করতে পারে, এরকম উল্টাপাল্টা কিছু ইনফরমেশন দিবে আপনাকে। যে এখানে হচ্ছে আপনার স্ক্যান করার ক্যাপাবিলিটিটা দেখে আর কি, আপনি কিভাবে আসলে স্ক্যান করতে পারেন। যেমন প্যারাগ্রাফ এ হচ্ছে 1969 হিউম্যান ফার্স্ট ল্যান্ডেড অন দ্য মুন, ফাইন্ড দ্য ফার্স্ট স্পেস স্টেশন, স্যালিউট 1 ওয়াজ লঞ্চড দিস ইয়ার, ফাইন। এখন এখানে ওরা জানতে চাবে কোন প্যারাগ্রাফে ফার্স্ট ম্যান্ডেড মুন ল্যান্ডিং ছিল, ফার্স্ট মুন ল্যান্ডিং এর ঘটনা কোন প্যারাগ্রাফে বলছে। ডেফিনেটলি আপনি বলবেন প্যারাগ্রাফ এ, ফাইন। পরের যে কোশ্চেনটা সেটা আপনার এমন হতে পারে যে ইন হুইচ ইয়ার, in which paragraph it was mentioned that a specific year the first human landed on the moon. স্পেসিফিক ইয়ার মানে কিন্তু আসলে এই যে এটা ফার্স্ট ল্যান্ডেড মুন হচ্ছে স্পেসিফিক ইয়ার ডেটা। আপনার কাছে মনে হতে পারে যে ক্রোনোলজি ফলো করলে তখন বি হওয়ার আনসার কথা, বি হওয়ার কথা, বাট নো, ইট মাইট বি পসিবল এ আবার হতে পারে। সিম্পল। সো ম্যাচিং ইনফরমেশন এবং হেডিং ফাইন্ডিং এই দুইটাতে কোনো ক্রোনোলজি ফলো করবে না, বাকিগুলোতে ক্রোনোলজি ফলো করবে। ওকে, ম্যাচিং ফিচার, এটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার একটা। আপনার প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে আপনার জিস্ট বের করলেন আপনি। ডক্টর ব্রাউন ওয়েলস নিয়ে প্যাসিফিক ওশেনে কাজ করছে, ডক্টর লি আর্কটিক পেঙ্গুইনে কাজ করছে, ডক্টর স্মিথ ফ্লোরাল রিফ নিয়ে কাজ করছে। তো আপনার কথা হচ্ছে এরকম, কোশ্চেন আসবে এরকম, ম্যাচ দ্য সায়েন্টিস্ট উইথ দেয়ার স্টাডি সাবজেক্ট। ব্রাউন কাজ করছে কোনটা নিয়ে, ওয়েল নিয়ে, সাবজেক্ট ছিল। তারপর লি কাজ করছে কোনটা নিয়ে, পেঙ্গুইন, আর্কটিক পেঙ্গুইন। আর হচ্ছে স্মিথ কাজ করছে কোনটা নিয়ে, কোরাল রিফ নিয়ে কাজ করছে। এই জিনিসটা এখন যতটা সহজ দেখা যাচ্ছে না, এটা জাস্ট আপনার সাথে ইন্ট্রোডিউস করতেছি, এর জন্য খুব সহজ মনে হচ্ছে, বাট ইট উইল বি নট দিস ইজি। প্যাসেজ থাকবে, পুরা প্যাসেজ পড়ে বের করতে হবে, এন্ড হুইচ ইজ রিয়েলি টাইম কনজিউমিং। এখানে জাস্ট আপনাকে কোশ্চেনটা ইন্ট্রোডিউস করার জন্য, যেহেতু এখন আমরা খুব বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলোতে আছি, এর জন্য খুব বেসিক লেভেলে জানানোর জন্য যে কোশ্চেন গুলো হচ্ছে আসে, কিন্তু ইন ডিটেলস যখন পড়বো দেন ইট উইল বি আ ডিফিকাল্ট ওয়ান, বা প্র্যাকটিস এক্সপেক্টিং হবে আর কি। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এটা হচ্ছে লিটারালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা সেন্টেন্স অর্ধেক লিখে দিবে, এরপর আপনাকে বাকি অর্ধেক খুঁজে বের করতে হবে। অথবা এমন হতে পারে অপশন দিল না, ড্যাশ দিয়ে দিল, আপনি এখান থেকে খুঁজে বের করে অ্যাড করতে হবে। সেন্টেন্স ফাইন্ডিং। তারপর হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপস, তো ফিল ইন দ্য গ্যাপসই, এটা কোনো কিছু বলার নেই। সেন্টেন্স কমপ্লিট করা, যেগুলো আপনার অ্যান্সার থেকে, অ্যান্সার প্যারাগ্রাফ থেকে অ্যান্সার দিয়ে নেবেন। সামারি কমপ্লিট করাও সরাসরি ফিল ইন দ্য গ্যাপস, সরাসরি লিটারালি ফিল ইন দ্য গ্যাপস। আপনার হচ্ছে টেক্সট পড়ে আপনাকে এখানে গ্যাপ করে ফিল করতে হবে। নোট, টেবিল, ফ্লোচার্ট, কমপ্লিকেশন, এগুলো সবগুলো ফিল ইন দ্য গ্যাপস। এরপরে যেগুলো পাবেন সবগুলো মোটামুটি সহজ, শুধু ঝামেলা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, হেডিং ম্যাচ করা, ইনফরমেশন ম্যাচ করা, যে তিনটা আমরা দেখলাম, এগুলো হচ্ছে মেনলি ঝামেলা। বাকি সবগুলো আপনার এসএসসি এসএসসি তে যে আপনার গভর্নমেন্ট পরীক্ষা দিচ্ছেন যেটা, ওইটারই একটা লিটারাল রেপ্লিকা, শুধু শূন্যস্থান পূরণ করা, এমসিকিউ দেখানো, এই জিনিস। এটা আপনারা জাস্ট কি করতে পারেন, গো থ্রু করতে পারেন, শর্ট অ্যান্সার করতে হবে আপনাকে কোশ্চেন পরে। ওকে, লিস্ট অফ হেডিং, এটা আবার হেডিং এর আরেকটা ঝামেলা।
আপনাকে অনেকগুলো হেডিং দিয়ে দিবে, কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের সাথে কানেক্টেড ওটা আপনাকে লিখতে হবে। যেমন প্যারাগ্রাফ এ, এখানে প্যারাগ্রাফ এটা হচ্ছে 1 নম্বর হেডিং এর সাথে কানেক্টেড, আপনার মনে হয় সবচেয়ে বেশি এটার সাথে যায়। হ্যাঁ, এটা একটু প্রবলেম হয়, এটা আমাদের মেন যখন হেডিং প্র্যাকটিস করবো তখন দেখবেন এটা একটু কমপ্লিকেটেড, ঝামেলা করে আর কি। ক্লাসিফিকেশন যেটা সেটা অলমোস্ট এখন বাদ দিয়ে দিছে, তারপর আমরা যেটা রাখি, ডক্টর গ্রিন সাপোর্ট সোলার এনার্জি। সোলার এনার্জি কাকে দিয়ে সাপোর্ট করা হয়? ডক্টর গ্রিনকে দিয়ে। জাস্ট আপনার মানে এই থিওরিটা কে সাপোর্ট করে ওই জিনিসটা আর কি এখানে। তো এটা অলমোস্ট এখন বাদ দিয়ে দিছে, কিন্তু just জেনে রাখা আর কি। ওকে, সো আমরা যদি রিডিং এর ব্যাপারে কথা বলতে চাই, ফাউন্ডেশন লেভেলে ট্রাই করবেন 250 থেকে 300 ওয়ার্ড পার মিনিট পড়ার জন্য। বিবিসি টিবিসি গুলো দেখতে থাকবেন, বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, এগুলো। ম্যাপিং এর ব্যাপারটা আপনার কাছে থাকতে হবে ভালো, মানে যখন স্কিমিং করবেন তখন ডেট, নাম্বার, নেমস এগুলোকে ফাইন্ড করতে হবে। প্র্যাকটিস উইথ কোশ্চেন সেট, যেটা আমরা ওই যে আইএলটিএস অনলাইন টেস্ট থেকে, এখান থেকে সব টেস্ট হচ্ছে এই যে এখান থেকে করবেন। এখানে একটা লগ ইন করার জন্য গুগল লাগবে, জিমেইল লাগবে, অথবা যে কোনো একটা মেইল লগ ইন করবেন। লগ ইন করে এটা প্র্যাকটিস করবেন, অন্য কোথাও প্র্যাকটিস করার দরকার নেই। তো রিভিউ দ্য মিস্টেক, শেয়ার ইট। আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? লজিকে প্রবলেম হচ্ছে, গ্রামারে প্রবলেম হচ্ছে, না প্যারাফ্রেজিং? এগুলো জানতে হবে। আচ্ছা, এখন কমন কিছু মিস্টেক যেটা আমরা করি রিডিং এর সময়, এটা আমরা একটু দেখে নিই। এভরি ওয়ার্ড পড়া কোনো দরকার নেই। এটা করলে আপনার টাইম অনেক কনজিউম হবে এবং আপনি এটা ডেফিনেটলি 100% অ্যান্সার করতে পারবেন না। এই যে আপনার জাস্ট, আমি মনে হয় কিছু করতেছিল ওনারা একই রিডিং এর প্রবলেম, কারণ এভরি ওয়ার্ড পড়লে এই ঝামেলা। আমার কাছে মাত্র ওই যে টেক্সট করতেছিল রিডিং এর প্রবলেম হচ্ছে একজনের। সো এইটা যেটা হয়, কখনো এভরি ওয়ার্ড পড়বেন না, নেভার। স্কিমিং করবেন, পরে স্ক্যানিং করবেন। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইনস্ট্রাকশনে 2টা ওয়ার্ড বললে 2টা ওয়ার্ড লিখবেন হাইস্ট, 1টা বা 2টা। 3টে ওয়ার্ড বললে 1টা 2টা 3টা ওয়ার্ড লিখবেন। নাম্বার বললে নাম্বার লিখবেন। আপনি ইনস্ট্রাকশন যেটা থাকবে সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে অবশ্যই। হুম। আর এই জায়গাটা কনফিউজ হবেন, স্বাভাবিক, নট গিভেন আর ফলস এর মধ্যে কনফিউজ হবেন, এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু খালি রাখবেন না, ভুল হলে ভুল লিখে দেন। যদি কিছুই না পারেন, আপনার যেটা সবচেয়ে বেশি মনে হয় ওইটা লিখে দেন। তাও কোনো কিছু খালি রাখা যাবে না, কারণ এখানে কোনো পেনাল্টি নেই। একটা কোশ্চেনে লং টাইম দিবেন না। স্পেলিং এরর, রং অ্যান্সার। আপনি ওই যে, আমরা তো করি কি নর্মালি যেভাবে কপি করি, তো ধরেন যেভাবে কপি করতেছি, এটা কপি করতে গেলাম, আমি এই যেটুকু কপি করলাম, স্পেশালি এইটুকু কপি করলাম, দিয়ে দিলাম। আমি তো জানি হয়ে গেছে, হয়ে গেছে, তো লাল দাগটা দেখাবে না। কিন্তু এখানে যে এলটাকে আমি কপি করি নাই, এই যে স্পেশালি এলটাকে যে বাদ দিয়ে দিলাম, এটা যেন না হয়। একটু কেয়ারফুলি পুরো সেন্টেন্সটা বুঝে কপি করতে হবে। আপনি কপি পেস্ট করতে পারবেন আইএলটিএস এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। ব্যান্ড স্কোর, আমাদের টার্গেট থাকবে মোটামুটি যাতে আমরা 36টা কারেক্ট করতে পারি, 36, and which is possible. লিসেনিং এবং রিডিং এ আপনি যদি প্র্যাকটিস করেন, টেকনিক গুলা কাইন্ড অফ একটাই টেকনিক, স্কিমিং স্ক্যানিং, এটা হেল্প করে। বাট রিডিং এবং লিসেনিং এ সবচাইতে বেশি আপনার এফোর্ট কাজে লাগবে যদি আপনি প্র্যাকটিস করেন। সো প্র্যাকটিস করলে এটা 8 বা 8.5 তোলা খুব ডিফিকাল্ট না, কারণ সবগুলো অ্যান্সার আপনার ওখানে দেওয়া আছে অলরেডি, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। রাইটিং এ তো আপনাকে লিখতে হবে অনেক কিছু, সো আপনাকে খুঁজে বের করতে হবে। সো দিস ইজ হোয়াট আমাদের টার্গেট, মিনিমাম 36 রাখা রিডিং এ। সো এই নাম্বার কিন্তু ইন সাম কেসেস চেঞ্জ হয়। যখন কোশ্চেন খুব ইজি হয়ে যায় তখন নাম্বার একটু ফ্ল্যাকচুয়েট করে, তখন 36 আপনার 37, 8 করতে পারে। এটা আইএলটিএস এর এই রাইট ওনাদের আছে আর কি, ওনারা চাইলে করতে পারে এটা। ওকে, তো এটা ছিল রিডিং এর ফাউন্ডেশন ব্যাপারটা, জাস্ট ফাউন্ডেশন। কিন্তু এটার অ্যাকচুয়াল ক্লাসগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট সামনে আছে। এখন হচ্ছে আমাদের একটু টাইম আছে, আমরা রাইটিং এর ফাউন্ডেশন একটা জিনিস দেখি। এইখানে আপনার হচ্ছে পিপিটি অন করি, আমাদের পরে হচ্ছে অ্যাকচুয়াল ক্লাসগুলো প্রত্যেকটা ইসের। ও,
নাফি ভাই, আপনি স্পিকিং আজকে রেডি করছেন? না ভাইয়া, নেক্সট উইকে করে দিব। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এটা এই সাইফুল ভাই যে দেখেন, স্পিকিং এর একটা ব্যাপার। আমি আপনাকে গ্রুপ খুলে দিয়ে দিব দুজনকেই। কিউ কার্ডের যে ব্যাপারটা, এটা অলওয়েজ সাবজেক্ট ব্যাপার দিবেন না। এই যে এই ফাইলটা দিয়ে দিব আমরা কিউ কার্ডের রেগুলার, যেমন আজকে হচ্ছে একটা এইটা ডেসক্রাইব এ পিস অফ টেকনোলজি অর অ্যাপ ইউ ইউজ ফ্রিকুয়েন্টলি, এটা লিখে আপনি গুগলে কিউ কার্ড সার্চ করে এটার প্রিপারেশন নেবেন এবং এটার স্পিকিং দিবেন। সো আগামী সপ্তাহে মানে ফ্রাইডেতে এই যে 5টা কিউ কার্ড, এই 5টা কিউ কার্ড আপনারা এই উইকের মধ্যে প্র্যাকটিস করে নিলেন এবং আগামী সপ্তাহে যে কোনো একটা, এইটা অথবা এইটা, এই 30টা কিউ কার্ড হচ্ছে আপনার কি, এটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন, এর বাইরে টপিক থাকবে না। হয়তো কোশ্চেন একটু চেঞ্জ করতে পারে, কিউ কার্ডের কোশ্চেন চেঞ্জ করতে পারে বা টাইপ অফ কোশ্চেন চেঞ্জ করতে পারে, কিন্তু এই টপিকগুলোর উপরেই এই পর্যন্ত কিউ কার্ড আসছে। তো এটা করলে আপনার স্পিকিং এর কিউ কার্ড পার্টটা 90% সলভ হয়ে যাবে যদি আপনি এক্সামের আগে এটা সলভ করে যান পুরোটা। আর স্পিকিং আমাদের জন্য একমাত্র ওয়ে সবচাইতে বেশি নাম্বার তোলার। হ্যাঁ, আপনি চাইলে এখানে 8 তুলতে পারেন খুব ইজিলি, চাইলে আপনার 8.5 ইভেন 9ও তোলা যায়। 9 বাদই দিলাম, 8 তোলাটা কিন্তু খুব কঠিন না স্পিকিং এ, যদি আপনি অর্গানাইজ ভাবে থাকেন। আচ্ছা, আমরা রাইটিং এর ফাউন্ডেশনের একটা ছোট কিছু পার্ট করে নিই আজকে। ওকে, আইএলটিএস রাইটিং সম্বন্ধে এমনি আপনাদের এই পর্যন্ত বেসিক আইডিয়া কারো আছে? সাইফুল ভাইয়ার, নাফি ভাই তো এখনো করেন নাই বললেন। সাইফুল ভাই, জি একাডেমিক রাইটিং এর সম্বন্ধে বেসিক আইডিয়া আছে কি এখন আপনার? এটা আমি অ্যাকচুয়ালি জিটি স্যার তো এটা হচ্ছে আর একাডেমিকটা অনেক আগে দিয়েছিলাম আমরা। আচ্ছা সেটা আচ্ছা, প্রথমটা তো গ্রাফিক্যাল নিয়ে থাকে, প্রেজেন্টেশন থাকে, আর দ্বিতীয়টা আপনার অ্যাপ্লিকেশন থাকে একাডেমিতে। ওপিনিয়ন, ওটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইসে, ওই যে ও আচ্ছা, জিটি জিটির প্রথম অ্যাপ্লিকেশন পরে ওপিনিয়ন, আর একাডেমিকের ফার্স্টে গ্রাফ বা পিকচুয়াল ডেসক্রিপশন পরে ওপিনিয়ন। দুইটাতেই জিটি আর এই একাডেমিক দুইটাতে ওপিনিয়ন মাস্ট সেকেন্ডে, আর প্রথমটাতে হচ্ছে একাডেমিকের ছবি ডিসক্রাইব করে, পিকচার। তো এখানে আপনার আমি কয়েকটা জিনিস বলবো, এটা একদম প্লিজ মনে রাখেন অলওয়েজ। 1 নাম্বার হচ্ছে দুইটা টাস্ক, একটাতে 150 ওয়ার্ড, 250 ওয়ার্ড 2 নাম্বারটাতে। তো কখনোই দুইটা টাস্কে আপনি 1 ঘন্টা টাইম পাবেন তো 30 মিনিট 30 মিনিট কখনোই করবেন না, এটা নেভার এভার। এটা আপনাকে যদি কেউ বলে যে দুইটা টাস্ক ইকুয়াল, ইটস 100% ফলস, 100% রং। হ্যাঁ, কারণ আমরা যখন আগে থেকে ট্রেনিং পাইছি তখনও কিন্তু এই জিনিসটাই ওনারা ডিরেক্ট বলছে যে টাস্ক 1 আপনার টোটাল মার্কের 1/3 ক্যারি করবে, 3/1 ভাগ। টাস্ক 2 আপনার টোটাল মার্কের 3/2 ভাগ ক্যারি করবে। সো ডেফিনেটলি টাস্ক 2 তে আপনার ইনপুট বেশি থাকলে নাম্বার বেশি আসবে। সো ইট শুড বি 40 মিনিটস ফর টাস্ক 2, 20 মিনিটস ফর টাস্ক 1। ইভেন যখন ওরা আপনাকে অ্যানাউন্সমেন্টটা করবে পরীক্ষার সময়, ওরা কিন্তু বলে দেয় ইউ শুড স্পেন্ড মোর টাইম ইন টাস্ক 2 বিকজ ইট কন্টেন্স মোর পয়েন্ট অর মোর মার্কস। এটা কিন্তু বলে দেয়, হয়তো নোটিস করতেও না পারেন, বাট এটা কিন্তু বলে দেয় ইউ শুড স্পেন্ড মোর টাইম অন টাস্ক 2, বলে দেয় একদম। সো আমরা টাস্ক 1 20 মিনিটে শেষ করব, টাস্ক 2 40 মিনিটে শেষ করব। এখন টাস্ক 1 থাকে একটা ছবি থাকে, ছবিতে গ্রাফ হইতে পারে, চার্ট হইতে পারে, টেবিল, প্রসেস, হোয়াটএভার ছবি থাকবে, ছবিটা ডিসক্রাইব করব আমরা। টাস্ক 1 টাস্ক একটু এ করবো আর কি, দেখবো। আর টাস্ক 2 তে হচ্ছে হয়তো আপনার ওপিনিয়ন জানতে চাবে, ডিসকাশন করতে হবে আপনাকে, কোনো প্রবলেম সলিউশন ফাইন্ড করতে হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করতে হবে। মানে এখানে আপনার ওপিনিয়ন বেস টোটাল চিন্তা করলে এখানে আপনি আপনার মনের কথা বলতে পারবেন টাস্ক 2 তে। বা টাস্ক 1 এ আপনার সিঙ্গেল কোনো ওপিনিয়ন থাকবে না, আপনার কোনো ওপিনিয়নে থাকবে না টাস্ক 1 এ। ইটস ভেরি 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 ক্রুশিয়াল। মানে আমি 99% টাইমই দেখি যে আপনার স্টুডেন্টরা যখন টাস্ক 1টা লিখে একটা জিনিস লিখলো, ছবি দেখে ডেসক্রাইব করলো যে এই গ্রাফে এত পার্সেন্ট মানুষ বেড়ে গেল, এত পার্সেন্ট মানুষ কমে গেল। ইন কনক্লুশন
দ্য পিপল আর ডিক্রিজিং ডে বাই ডে ডিউ টু ল্যাক অফ ফুড। একটা নিজের ওপিনিয়ন দিয়ে দেয় বা একটা কনক্লুশন দিয়ে দেয়, সুন্দর একটা কনক্লুশন যে আমার এই পুরো ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে সে সে একটা জাস্ট জাস্ট ফর অ্যাসাম্পশন রাইটিং টেস্ট, একটা গ্রাফ দেখে, নতুন গুলা দিন, পুরান থেকে নিন, তাহলে আমার স্কোর 0-0 আসে। প্র্যাকটিস মোড দিলাম। এই যে এইখানে একটা, এই যে খুব যখন একটা দিচ্ছে, এরকম থাকবে না, ডোন্ট ওয়ারি, এই জিনিসগুলো এভাবে থাকে না। তো এখানে যেটা হয়েছে আপনার, এই যে দেখছেন ইফ ইউ স্পেন্ড 20 মিনিটস লিখিয়ে দিচ্ছে এখানে। সো এখানে মানুষটা বা যে এক্সাম দিচ্ছে সে হচ্ছে কোশ্চেন বললো কি দ্য ম্যাপ অ্যান্ড দ্য চার্ট, নিচে চার্টও আছে একটা, এই যে চার্ট, এটা হচ্ছে মেইন। The map and the chart below shows the information of the global willingness to eat insect products, okay, and current price for current food available on the marketplace. মানে ইনসেক্ট প্রোডাক্ট কে কে খাচ্ছে আর হচ্ছে আপনার কারেন্ট প্রাইস কিরকম। এই যে সবচেয়ে বেশি বাফেলো খায়, বাফালো এটা বা কি জিনিস, তারপর হচ্ছে লোকাস্ট খাচ্ছে, অ্যান্ট খাচ্ছে সবচেয়ে বেশি মনে হয়। সো এইখানে আপনার একজন যখন লিখলো সবকিছু ডিসক্রাইব করলো, করার পর লাস্টে লিখে দিল যে I believe, in my point of view, people are having waiver and more than others. এই যে জিনিসটা লিখলো না, ওপিনিয়নটা দিয়ে দিল, ওনার পয়েন্ট 12টা বাজে গেছে না, মানে উনি এখন আর লাইক ওনাদের টাস্কে ওনাদের যেই ক্রাইটেরিয়া সেটার মধ্যে থাকবে না। মানে আপনার কোনোভাবে ওপিনিয়ন দেওয়া যাবে না এখানে, আপনার নিজের আইডিয়া দেওয়া যাবে না, জাস্ট ইউ হ্যাভ টু রাইট হোয়াট ইজ হ্যাপেনিং ওইটা। সো টাস্ক 1 আপনার কোনো ওপিনিয়ন নেই, জাস্ট ডেসক্রাইব করবেন। আর টাস্ক 2 তে আপনার ওপিনিয়ন আসবে। টাস্ক 2 ক্যারিজ ডাবল মার্ক, দেন টাস্ক 1 এটা আমি বললাম। গ্রামার, কোহেরেন্স, ভোকাবুলারি, টাস্ক অ্যাচিভমেন্ট, এগুলো হচ্ছে কি ক্রাইটেরিয়া, সেগুলো কি কি জিনিস আমাদের এগুলো মনে আছে। গ্রামার তো গ্রামার, গ্রামার কোনটা কোনটা, গ্রামার হচ্ছে আমাদের গ্রামার ক্লাসে আমরা ওইগুলোই পড়বো মেইনলি। টাইপস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট 0 থেকে 3rd কন্ডিশন পর্যন্ত সব। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, পাংচুয়েশনস, আর আর্টিকেল প্রিপোজিশন তো থাকবেই, ওটা তো মানে স্কিপ করার ওয়েই নেই। সো গ্রামার এইগুলো আপনাকে রাখতে হবে, স্পেশালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, টেন্স। এই 4টা আপনাকে টাস্ক 2 তে দেখাইতেই হবে কোনো না কোনো জায়গায় যে আপনি গ্রামার গুলো পারেন। আপনি যে গ্রামারটা পারেন এটা আপনাকে শো করতে হবে টাস্ক 2 তে। এটা হচ্ছে গ্রামার। কোহেরেন্সের ব্যাপারটা হচ্ছে আপনার লেখার মানে ফ্লোটা সুন্দর কিনা, মানে একবার শুরু করছেন একদিক থেকে শেষ করলেন আরেক জায়গায়, যে এরকম করলে হবে না, সুন্দর ফ্লো দেখতে হবে। ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসার্চ, এটা আর কি, একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না, সিনোনিম ইউজ করতে হবে। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনার যেই কোশ্চেনটা আপনাকে করা হয়েছে ওই কোশ্চেনটাই অ্যান্সার আপনি করবেন, ইররিলেভেন্ট কথা বলা যাবে না। এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনি মিট করতে পারেন, ইউ উইল গেট পয়েন্ট। পয়েন্টটা কিভাবে হয়, গ্রামারে 9 পয়েন্ট থাকে, কোহেরেন্সে 9 পয়েন্ট থাকে, ভোকাবুলারিতে 9 পয়েন্ট থাকে, অ্যাচিভমেন্টে, টাস্ক অ্যাচিভমেন্টে 9 পয়েন্ট থাকে। আপনি গ্রামারে ধরেন খুব ভালো করছেন, 8 পেয়ে গেলেন, কোহেরেন্সে 7 পেলেন, ভোকাবুলারিতে খুব ভালো লিখছেন, 8 পাইলেন, টাস্ক অ্যাচিভমেন্টও 8 পেলেন। তাহলে 8 + 7 + 8 + 7, টোটাল যেটা আসবে সেটাকে ডিভাইড করবে 4 দিয়ে, দেখবেন আপনার মোটামুটি 8 এর কাছাকাছি চলে আসে। দেখাই, আমি দেখাই দিই। আপনার টাস্ক অ্যাচিভমেন্টে পেলেন 8, গ্রামারে পেলেন 8, লেক্সিক্যাল রিসোর্সে পেলেন 7, কোহেরেন্সে পেলেন 7, জাস্ট অ্যাসাম্পশন করলাম আর কি। তাহলে টোটাল আসতেছে 30, এটাকে ডিভাইড করবে 4 দিয়ে। আপনি আইএলটিএস রাইটিং এ টাস্ক 2 তে 7.5, টাস্ক 2 তে 7.5 ধরলাম, টাস্ক 2 এর হিসাবটা আর কি। আপনি টাস্ক 2 তে পেলেন 7.5, টাস্ক 1 এ আপনি পেলেন 8, জাস্ট আমি ধরলাম যে আপনি টাস্ক 1 এ খুব ভালো লিখছেন, টাস্ক 1 এ আপনি খুব ভালো লিখছেন, আমি আচ্ছা পুরোটাই চেঞ্জ করে ফেলি, টাস্ক 1 এ খুব ভালো লিখছেন, পেলেন 8,
আর টাস্ক 2 তে এখন আপনি করলেন কি, খারাপ করে ফেলছেন, টাইম দিতে পারেন নাই, খারাপ করে ফেলছেন, আপনি পেলেন 5.5, কোনো কারণে খারাপ করে ফেললেন টাস্ক 2। টাস্ক 1 এ 8, টাস্ক 2 তে 5.5, 5.5 এইটা আবার কাউন্ট হবে, টাস্ক 2 এ দুইবার কাউন্ট হবে। 5.5, 5.5 ডিভাইডেড বাই 3, আপনার টোটাল স্কোর কিন্তু 6 হয়ে গেল। এখন আপনার টাস্ক 1 এ 8 পাইছেন, কিন্তু টাস্ক 2 তে 5.5 হওয়ার কারণে ওইটা দুইবার কাউন্ট হয়, টাস্ক 2 দুইবার কাউন্ট হয় সবসময়, তখন আপনার ওভারঅল স্কোরটা কিন্তু 6 এ চলে আসলো। এখন দেখেন টাস্ক 1 এ আপনি পারেন 5.5, টাস্ক 1 এ 5.5, সরি 5.5, টাস্ক 2 তে আপনি পেলেন 8, টাস্ক 2 দুইবার কাউন্ট হয়, ডিভাইডেড বাই 3, আপনার কিন্তু 7 এখন স্কোরটা। সো টাস্ক 2 খুব মেজর একটা পোর্শন ক্যারি করে আপনার রাইটিং সেগমেন্টে। আমি এই ক্যালকুলেশন দেখে আপনি বুঝতে পারছি ক্যালকুলেশনের ব্যাপারটা জি না? ভাইয়া। দেখেন, সো এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, কারণ অনেকে টাস্ক 1 এ এত ডেডিকেশন দেয়, ওটা খুব ভালো করে, টাস্ক 2 তে খারাপ করে, কিন্তু আলটিমেটলি পুরো রাইটিং সেকশনটা খারাপ আসে। সো ইউ শুডন্ট গো ফর দ্যাট। হয়ে গেল? ওকে, সো আমরা এখন এসে যাই টাস্ক 1 এর ব্যাপারটা। টাস্ক 1 এ নরমালি হচ্ছে আপনার লাইন গ্রাফ থাকে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, টেবিল, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ, যে কোনো পিকচার থাকতে পারে। ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যেগুলা গ্রাফ, চার্ট, টেবিল, এগুলা। এই 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 যে আপনার এখানে 6টা হচ্ছে ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি আরো ডিফিকাল্ট থাকতে পারে, বাট ওগুলো আমার এখন আসে না, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমাদের টাস্ক 1 এ চিন্তা করতে হবে কি, আমি জেনারেলি বলতেছি, এটা নট ইন্ডিভিজুয়ালি, কোথায় বাড়তেছে কোথায় কমতেছে গ্রাফ বা নাম্বার, এটা দেখতে হবে। হাইয়েস্ট কোথায়, লোয়েস্ট কোথায়, এটা জানতে হবে। রিমেম্বার দিস থিংস আর ইম্পর্টেন্ট। কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, কোথায় হাইয়েস্ট কোথায় লোয়েস্ট, ওভারঅল কি ট্রেন্ড, এটা এটা একদম প্রথমে লিখতে হবে। ওভারঅল কি ট্রেন্ড, এটা প্রথমে লিখতে হবে। এই তিনটে হচ্ছে কোর আইডিয়া, এই তিনটে থাকতে হবে, এটা আপনার কাছে খুঁজবে ওনারা, এটা আপনার থেকে এই জিনিসগুলো খুঁজবে। অনেক ডেটা থাকবে, অনেক 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 কমপ্লেক্স ডেটা, বাট আপনার টার্গেট থাকবে কোথায় বাড়ে কোথায় কমে, হাইস্ট কোথায়, লোয়েস্ট কোথায়, ওভারঅল স্টোরিটা কি, একদম জেনারেলি চিন্তা করতে গেলে। তো একটা টাস্ক 1 এর 4টা বডি পার্টে 4টা প্যারাগ্রাফ থাকে। ইন্ট্রোডাকশনে আপনি প্যারাফ্রেজ করবেন কোশ্চেনটাকে। রিমেম্বার, কোশ্চেনের একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনি কপি করতে পারবেন না, এন্ড ইফ ইউ ডু সো, আপনার লেক্সিক্যাল রিসোর্সের নাম্বার ড্রাস্টিক্যালি ফল করবে। একটা ওয়ার্ডও কোশ্চেন থেকে আপনি কপি করতে পারবেন না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, সো টোটালি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। এই যে দেখেন এখানে একটা কোশ্চেন, এই যে এখানে ঝামেলাটা কি হচ্ছে দেখেন, দ্য গ্রাফ শোজ the percentage of household owning different digital devices between এত থেকে এতটা গ্রাফ দিয়ে বললো আপনার এটা শো করতেছে। ইন্ট্রোডাকশনটা আপনি লিখলেন দ্য লাইন গ্রাফ, গ্রাফ, গ্রাফ একটা, তারপর হচ্ছে হাউসহোল্ড, হাউসহোল্ড আরেকটা, ডিজিটাল ডিভাইস আরেকটা, তারপর এখান থেকে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফ্রম দিস টু দিস। ফাইন। হ্যাঁ, এখানে এটা মানে মেড আপ করা হয়েছে ফলস হিসেবে, ভুল হিসেবে দেখানোর জন্য। এই যে হাউসহোল্ড, হাউসহোল্ড কপি করলেন, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস কপি করলেন, গ্রাফটা নাহলে বুঝলাম গ্রাফটা কি লিখবেন আপনি, ফাইন। হ্যাঁ, তো এই যে হাউসহোল্ড কপি করলেন, ডিজিটাল ডিভাইস কপি করলেন, এই যে ডিজিটাল ডিভাইস কপি করলেন, আপনার ফার্স্টেই উনি লেক্সিক্যাল রিসোর্স আপনার নাম্বার কমাই দিবে। ফার্স্ট ইমপ্রেশনটাই উনার খারাপ হয়ে যাবে, যিনি পড়বে আর কি, বা কম্পিউটার যখন, এটা যখন কম্পিউটার দেখেন আপনাদেরটা কম্পিউটার, তো এগুলা মার্ক করে ফেলবে এবং ওরা আপনার পয়েন্ট কমাই দিবে। কিরকম কমাবে? 6 নিয়ে আসবে, লেক্সিক্যাল রিসোর্সে আপনার পয়েন্ট দিয়ে দিবে 6। ওকে, তো এটা করাই যাবে না। ইন্ট্রোডাকশনটা আপনি লিখলেন, প্যারাফ্রেজ করলেন, ওভারভিউ, একটা ওভারভিউ দিবেন, ইন্ট্রোডাকশনের সাথেই থাকবে এটা, ওভারঅল স্মার্টফোন এন্ড ট্যাবলেট ওনারশিপ ইনক্রিজেস শার্পলি while ল্যাপটপ ওনারশিপ রিমেইন স্টেবল। একটা গ্রাফটা দেখে আপনি একটা ওভারভিউ দিলেন। পরে আপনার হচ্ছে ডিটেলস, একটা বডি প্যারাগ্রাফ,
ডিটেলস আরেকটা বডি প্যারাগ্রাফ, শেষ, কনক্লুশন দরকার নেই। এখানে আপনার ওপিনিয়ন কেউ চায় নাই, টাস্ক ওয়ানে আপনার ওপিনিয়ন চায় নাই কেউ, কনক্লুশন দরকার নেই। এখানে দেখেন একটা জিনিস আরেকটা বলে রাখি, এটা হয়তো ফিউচার আমরা পড়বো। এখানে যে বডিটা দেওয়া হয়েছে, এখানে দেখেন সব নাম্বার 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 নাম্বার, এত নাম্বার লেখা দরকার নেই। ওনারা ইন্টারপ্রিটেশন খুঁজে, নাম্বার খুঁজে না, ইন্টারপ্রিটেশনটা খুঁজে, মানে ইন্টারপ্রেট করতে হবে আপনাকে যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট কমছে এটা জানতে চায় না, কমতেছে এটা জানতে চায়। হ্যাঁ, এটা আমরা টাস্ক ওয়ান যখন অ্যাকচুয়াল টাস্ক করবো তখন এই জিনিসগুলো নিয়ে আরো ডিটেল যেতে হবে। তো এটা ছিল আমার টাস্ক ওয়ানের ব্যাপারটা। এখানে আপনার কোনো থিঙ্কিং নাই, আপনার কোনো ওপিনিয়ন নাই, ইউ আর জাস্ট ডাটা রিপোর্টার। ডেটা রিপোর্ট করবেন, কোনো ডিবেট করতে পারবেন না আপনি এখানে টাস্ক ওয়ানে। ইটস ইটস লাইক অ্যাকচুয়ালি ইউ ক্যানট ডু এনিথিং। ওকে, এখন ভোকাবুলারি টাস্ক ওয়ানের জন্য কি কি, যদি কোনো সময় গ্রাফ বাড়ে এগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, গ্রাফ বাড়লে এগুলো রাইজ, গ্রো, ক্লাইম, ফল করলে এগুলো, স্টেবল থাকলে এই ওয়ার্ডগুলো ইউজ করবেন, কম্বিনেশন হলে আপনার এই ওয়ার্ডগুলো ইউজ করবেন। ট্রেন্ড ওভার টাইম কিরকম শো করতে চান তখন গ্র্যাজুয়ালি, শার্পলি, স্টেডিলি, ড্রামাটিক্যালি ইউজ করবেন। অ্যাপ্রক্সিমেশন বলতে গেলে এগুলো ইউজ করতে পারেন। এগুলো জাস্ট কিছু স্যাম্পল বা ভোকাবুলারি দেওয়া আপনাকে, যাতে করে আপনার লিখতে সুবিধা হয়। বাট আপনি যদি আরো ভালো ওয়ার্ড ইউজ করতে চান, দ্যাটস অলসো ওয়েলকাম, দ্যাটস অলসো ফাইন, কোনো সমস্যা নেই। সো তারপর হচ্ছে আপনার নর্মালি টাস্ক ওয়ানে মিস্টেক যেগুলো হয় আমাদের, কপি করে ফেলি, ঝামেলা। কোনো ট্রেন্ড বা কোনো কম্পারিজনকে অ্যাভয়েড করা যাবে না। সেম ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না। 150-এর নিচে যদি আপনি ওয়ার্ড ইউজ করেন আপনার টোটাল স্কোর 6 নিচে চলে আসবে। 150-র নিচে যদি আপনার ওয়ার্ড কাউন্ট হয় আপনি 6 বিলো পাবেন, এটা একদম ফিক্সড। আপনি যতই ভালো লেখেন ডাজেন্ট ম্যাটার। ওকে, প্র্যাকটিস ট্রিপ হচ্ছে আপনি 2 মিনিট 1 মিনিট অ্যানালাইজ করার টাইম নেন, ট্রেন্ডগুলো খুঁজে বের করেন, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেন, আর হচ্ছে 150 ওয়ার্ড প্লাস, এটা নর্মালি 170 ওয়ার্ড লিখবেন। ফর সেফ সাইড 170 ওয়ার্ড লেখাটা উচিত আর কি, ঠিক আছে? ওকে, রাইটিং টাস্ক 2 এর আগে আমাকে একটু এটা বলেন যে রাইটিং টাস্ক 1 যেটা আমরা পড়লাম, এখান থেকে যদি আমরা একদম সাম আপ করি, নাফি ভাই আছেন? জি ভাইয়া। যে একদম যদি সাম আপ করি তাহলে টাস্ক 1 এটাকে আমরা কিভাবে লিখবো, একদম জাস্ট বেসিক ভাবে চিন্তা করলে? আমাকে যেই ডাটাটা থাকবে সেটা আমাকে রিপোর্ট আকারে লিখতে হবে। স্পেশালি আমরা যেই লাইনে যে টপ পোর্শনটা থাকে বা ডাটাটা থাকে সেই আমরা সিমিলার ওয়ার্ড গুলা লেখা থেকে স্কিপ করা ট্রাই করব। আর দেন হচ্ছে নিজের কোনো ওপিনিয়ন দিব না। আর এটা ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো নাকি একই ট্রেন্ডে যাচ্ছে ওই ডাটাগুলো আমরা তুলে ধরবো। অর্থাৎ বেশি আমাদের ওইখানকার নিউমেরিক্যাল ডাটাগুলো আমাদের তোলার দরকার নেই। এক্স্যাক্টলি, আমাদের নাম্বার খুব বেশি চাইবে না ওনারা আমার কাছ থেকে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ওনার টাস্ক 2 এর জন্য মেড আপ স্টোরি, আপনারা ফলস স্টোরি বানাতে পারবেন ওইটা সময়, টাস্ক 2 এর জন্য যদিও। ফাইন, তাহলে সাইফুল ভাই আপনি এবার একটু বলেন যে আপনার টাস্ক 1 যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ডেটা ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা, এটাতে আমরা কোন কোন জিনিসগুলোকে মেইনলি ফোকাস করবো বেসিক ভাবে চিন্তা করলে? এটা ভাই প্যারাফ্রেজিং করা যাবে না, প্যারাফ্রেজিং যে রিপিটেডলি এগুলা মানে ভোকাবুলারি ইউজ করা যাবে না। আর সেকেন্ডলি হলো যে আমাদের যে ওয়ার্ডের লিমিট আছে ওটাকে ক্রস করতে হবে। আর থার্ডলি হলো যে আমাদের যে গ্রামার গুলা ফলো আপ করতে হবে, গ্রামার, ভোকাব, টাস্ক যেগুলা থাকে সেগুলা সিকুয়েন্সিয়ালি ফলো করতে হবে। আর যেগুলা গ্রাফিক্যালি ভিউতে যেগুলা ইনক্রিজিং বা ডিক্রিজিং থাকে বা স্টেটে থাকে সেগুলাকে অ্যাকচুয়াল লিখতে হবে এবং নিজের কোনো অপিনিয়ন দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভুলটাই আপনারা হয়তোবা করবেন, বা এটা মেজরিটি করে, লাস্টে সবকিছু শেষে একটা ওপিনিয়ন দিয়ে দেয় যে এটা দিন দিন ফল করতেছে, দিন দিন উঠতেছে, ডাজন্ট ম্যাটার, এটা চায় না ওনার আপনার কাছে, ওইটা দিলে ঝামেলা। তো আমরা হচ্ছে রিডিংটা দেখলাম, রাইটিং এর টাস্ক 1 এর ওভারভিউটা দেখলাম, ইটস জাস্ট দ্য ওভারভিউ আজকে, মানে ফাউন্ডেশন হিসেবে আর কি। রাইটিং টাস্ক 1টা কি 150 ওয়ার্ড লিখতে এরকম। এরপর টাস্ক 2 আমরা দেখবো নেক্সট ক্লাস থেকে। এখানে একটা বিষয় হচ্ছে কি, আইএলটিএস এর আমাদের একটা কনসেপ্ট থাকে যে আমরা ইংলিশ ভালো পারলে আইএলটিএস স্কোর ভালো হবে।
ইংলিশ ভালো পারলে স্কোর ভালো হবে। সো এখানে ইংলিশ পারাটা দরকার, একটা ইম্পর্টেন্ট কথা। আর সেকেন্ড হচ্ছে আইএলস এর ওদের যে ফরম্যাট, ওরা যে জিনিসটা চাচ্ছে আপনার কাছে, কারণ ওরা তো একটা আপনার কয়েকটা ক্যাপাবিলিটি দেখতে চায়, সেটার উপর নাম্বারিং করে। সো ওই ক্যাপাবিলিটি গুলোকে আপনাকে শো করতে হবে। অনেক ভালো লিখলেও নাম্বার হয়তো পাবেন না যদি আপনি স্ট্রাকচার ফলো না করেন, আবার হচ্ছে মোটামুটি লিখেও নাম্বার পাওয়া যায় যদি আপনি স্ট্রাকচারটা প্রপারলি, ওরা যেটা চায় সেই জিনিসটা যদি আপনি ফলো মানে প্রোভাইড করতে পারেন। লাইক গতদিন সোহেল ভাইকে বলতেছিলাম আপনাকে যে ইডিয়মস এন্ড ফ্রেজের ব্যাপারটা, আপনি 500-600 মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি 10টা মুখস্থ করেন ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পিকিং এ ওই 10টাকেই বা 2টা 3টা, 10টা লাগবে না, 2-3টাকেই আপনি খুব ন্যাচারালি ইউজ করেন, খুবই ন্যাচারালি, যাতে আপনাকে কেউ বুঝতে না পারে যে আপনি মুখস্থ করে আসছেন। যদি বুঝে যায় মুখস্থ করে আসছেন, আপনার পয়েন্ট কমবে। খুব ন্যাচারালি ইজি কয়েকটা ইডিয়মস এন্ড ফ্রেজ মুখস্থ করেন, ওইটাকে ইউজ করেন, কারণ ওদের ক্রাইটেরিয়া হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ শুনতে চায় ওরা। তো আপনি শুনে দিলেন 2টা, এর মানে না যে আপনাকে 500 ইডিয়মস এন্ড ফ্রেজ মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এটা ছিল মোটামুটি আজকের ব্যাপারটা। আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, আর এখানে একটি আছে ওই যে একাডেমিক রিডিং যেটা দেখলাম, এই ভোকাবুলারিটা, হ্যাঁ, এই ভোকাবুলারি এটা হচ্ছে রিডিং এর থেকে সবচেয়ে হাইলি বেশি যেটা পাওয়া গেছে রিডিং এর মধ্যে এ পর্যন্ত, যে ভোকাবুলারি গুলো, এগুলোর মেইন পারপাসটা হচ্ছে ভোকাবুলারি গুলোকে জানা, বানানটা জানা, বানান স্পেলিংটা জানা, এগুলো হচ্ছে আমাদের মেইন টার্গেট একাডেমিকের জন্য। এই ওয়ার্ড গুলো এটা আপনি আনটিল আইএলস এটা আপনি আস্তে আস্তে করে পড়েন, সমস্যা নেই, বেশিরভাগ ওয়ার্ডই জানেন, কিন্তু তারপর আরেকবার রিভিউ করবেন। আর রাইটিং টেক্সট 2 এর এখানে ভোকাবুলারি আছে, রাইটিং এর জন্য ভোকাবুলারি, এই যে এটা একটু একটু বড় সড়ো আছে, হ্যাঁ, রাইটিং এর জন্য এখানে আপনার অনেক সেম ওয়ার্ড, আপনি কিন্তু ওখানে যে ওয়ার্ড গুলো পাচ্ছেন এখানে সে একই ওয়ার্ড পাবেন, অনেকগুলো ওয়ার্ডই পাবেন সেম। তো এই ওয়ার্ড গুলো আপনারা হচ্ছে রাইটিং এর জন্য, যখন রাইটিং টাস্ক 1 and 2 এর জন্য এটা, এই যে এটুক হচ্ছে আপনার টাস্ক 1 এর জন্য, এই যে এখান থেকে এগুলো টাস্ক 1 এই ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। আর এরপর এখান থেকে হচ্ছে টাস্ক 2 এর জন্য, এই ওয়ার্ড গুলো টাস্ক 2 এর মধ্যে আপনি ইউজ করতে পারেন, জেনে রাখা আর কি ভালো। তো আমাদের তো আর এখন ওই অনেক পড়া সম্ভব না, জাস্ট কোড পড়াগুলোই করতে হবে। আর ম্যাগোসের একটা শিট আছে, এটা খুব ভালো, আপনি যদি কখনো ওপিনিয়ন দিতে চান আপনি এরকম ফ্রেজ ইউজ করতে পারেন, স্পিকিং বলেন রাইটিং বলেন দুই জায়গাতেই, কোনো চ্যাট করতে হলে এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। ম্যাগোসের এই পেপারটা খুবই ভালো, কোনো কিছু এমফেসিস করতে চাইলে এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, এক্সপ্লেন করতে চাইলে এগুলো, কন্ডিশন দিতে হলে এগুলো, এটা অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড লিস্ট করা আছে, নিচে গ্যাপ দরকার নেই। এই যে এই কনক্লুশন, আপনি এই ফ্রেজেস গুলো ইউজ করতে পারেন কনক্লুশনের সময়, যখন যে কোনো সময় আপনি স্পিকিং কনক্লুশন করতেছেন এই ফ্রেজেস গুলো ইউজ করলেন, দ্যাটস অলসো ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো এই জিনিসগুলো আপনাকে আমি দিয়ে দিচ্ছি, রাইটিং একটা স্যাম্পল, এটা এখন না দিলেই ভালো, কারণ এখানে ভুল আছে অনেক কিছু, ভুলগুলোকে আমরা বের করবো আর কি। পার্ট 2 শেষ করার পরে আমরা এই ভুলগুলাকে খুঁজে খুঁজে বের করবো যে আসলে ভুলগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, ভোকাবুলারি রাইটিং এর পিপিটি দিয়ে দিচ্ছি, যদিও টাস্ক 2টা এখনো পড়া হয়নি, ফাউন্ডেশনটা ওইটা কমপ্লিট করবো, এরপরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্লাসে চলে যাবো। ফাউন্ডেশন শেষ হওয়ার পরে থার্ড থেকে হচ্ছে আপনার, ও আমরা হচ্ছে আগামী দিনে কিন্তু রাইটিং দিয়ে শুরু করবো, হ্যাঁ, জাস্ট আপনার সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে রাইটিং এন্ড স্পিকিং, এই দুইটা আমরা আগে শেষ করে ফেলবো, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন ক্লাসে একটা করে রাইটিং আপনি আমাকে দিবেন, 2টা করে, ফ্রাইডে এন্ড স্যাটারডের জন্য সারা সপ্তাহে 2টা রাইটিং লিখবেন, এবং রাইটিং এর টপিক গুলো তো আমি গতকালকে দেখাইছি ওগুলো দিয়ে দিব, ওখান থেকে আপনি প্রতি সপ্তাহে 2টা করে রাইটিং দিবেন, আর হচ্ছে 5টা স্পিকিং প্র্যাকটিস করবেন, এটা একদম লাস্ট পর্যন্ত চলবে, রেগুলার রাইটিং এন্ড স্পিকিং ক্লাসে, মানে আপনারা প্র্যাকটিসে জমা দিবেন, তাহলে হবে কি আপনার, আমাদের যে নাম্বার কমার সবচেয়ে বড় যে জায়গাটা রাইটিং, বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাম্বার কমে রাইটিং এ, ওই জায়গাটা আপনারা কভার আপ করতে পারবেন, এন্ড দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা আগামী ক্লাস থেকে রাইটিং থেকে মেনলি শুরু করবো, রাইটিং শেষ করে স্পিকিং, রাইটিং শেষ করতে আপনার 3 দিন বা 4 দিন লাগতে পারে, তারপর স্পিকিং এর 2 দিন শেষ করে আমরা এরপর শুধু রাইটিং এন্ড স্পিকিং জমা দিয়ে থাকবো, আর বাকি রিডিং এন্ড লিসেনিং প্র্যাকটিস করবো উইথ ট্রিক্স, এটা আর কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে এটুকু ছিল। আর সাইফুল ভাই একটু আপনি তাহলে ই করেন, আপনাকে আগের দিনের
টপিক মানে কিছু জিনিস আমি মনে দিছিলাম, ওই জিনিসগুলো আপনাকে আমি বুঝে তারপর দিয়ে দিব আর কি। জি হ্যাঁ।